এ কি আপনি? এক হাত মাথায় চেপে ধরে দাঁড়িয়ে আছে আহান। তুরা ভূত দেখার মতো চমকিত দৃষ্টিতে তাকিয়ে আছে। অভিব্যক্তি হতবিহ্বলার শীর্ষে ২-৩ বার চোখের পলক ঝাপটাল। না, স্বপ্ন তো দেখছে না। তাহলে আহান? আহান এখানে। এক পা করে এগিয়ে গেলে আহান চাপা স্বরে ধমকে বলল, চেঁচামেচি বন্ধ করো স্টুপিড, জেগে যাবে তো সবাই। তুরা চমকে উঠে ফুলদানিটা রেখে দিল। শুকিয়ে আসা চোখ মুখে এগিয়ে আহানের কাছে গিয়ে বলল, আপনার কি খুব লেগেছে? আহান স্থূল দৃষ্টিতে তাকাল। এর জবাবে কি বলা উচিত তার? ফুলদানি দিয়ে মাথা ফাটিয়ে এখন বলছে আপনার কি খুব লেগেছে। এক হাতে মাথাটা ডলে তুরার দিকে তাকিয়ে বলল, সারা রাত কি এখানেই দাঁড় করিয়ে রাখবে? নাকি চাচ্ছ আমি চলে যাব? মুখ ফুলিয়ে সরে দাঁড়াল তুরা। এবার আহানের উপর আরও রাগ হচ্ছে। চোর হলে তো পিটিয়ে রাগ কমানো যেত। নিজের স্বামী চোরটাকে কি করে পিটাবে সে? এমনিতেই তো ফুলদানি দিয়ে একটা বাড়ি বসিয়ে দিয়েছে কপাল বরাবর। যদিও খুব জোরে লাগেনি, কিন্তু কমও তো লাগেনি। আহান ঘরের ভেতর এগিয়ে গেলে তুরা সুইচ টিপে বড় লাইটগুলো জ্বালিয়ে দিল। আহান কপাল থেকে হাত সরাতেই বৃত্তাকার ফোলা জায়গাটা চক্ষুগোচর হল তুরার। আঘাতটা বেশ জোরেই লেগেছে, যার দরুন তাৎক্ষণিকভাবেই লালচে চিহ্ন বসে গেছে। তোমাকে আমি ভোলা ভালা ভেবেছিলাম। তুমি তো সাংঘাতিক মেয়ে। আজ আমার মাথার খুলি উড়িয়ে দিতে। শেষে কাল খবরের কাগজে বড় বড় হেডলাইন উঠত, বউকে সারপ্রাইজ দিতে এসে নিজেই নিহত হল প্রফেসর ইরফান মাহমুদ আহান। আহানের কথায় তুরার রাগ তিরতির করে বেড়ে উঠল। এক তো লোকটা চোরের মতো এসে ভয় পাইয়ে দিয়েছে, এখন আবার আবোল তাবলো বকছে। তুরা গাল ফুলিয়ে বলল, তো রাত বিরেতে বারান্দায় চোরের মতো এসে দাঁড়িয়ে থাকলে কি আমি বরণডালা সাজিয়ে স্বাগতম করব? করলে আপত্তি করতাম না। আফটার অল স্বামী হই তোমার। হুর স্বামী হই তোমার বলে আহানকে মুখ ভেঙচিয়ে এগিয়ে গেল। দুহার মাজায় রেখে বলল, আপনি না বিদেশ ছিলেন? এত রাত করে কিভাবে আসলেন? তাও আবার চোরের মতো বারান্দা টপকিয়েছেন কেন? আহান কপাল থেকে হাতটা নামিয়ে বিছানার কাছে এগিয়ে গিয়ে বসল। ধূসর বর্ণের শার্টের উপরের একটা বোতাম খুলতে খুলতে বলল, পুরো ২২ ঘন্টা জার্নি করে নিউইয়র্ক থেকে ফিরে দেশে পা রেখে বাড়িতে না গিয়েই সোজা চলে আসলাম এখানে। এত রাতে যাতে কেউ টের না পায় তাই বারান্দা বেয়ে উঠলাম। কিন্তু বাদরটাকে দেখতে এসে নিজেই টকমা খেয়ে গেলাম। এই কয়দিনেই দস্যি হয়েছে পুরো। আর চোখে চেয়ে বলল। পকেট থেকে ফোনটা বের করে খাটের উপর রাখল। তুরা আহানের কপালের দিকে তাকালে আঘাতের দাগটা দেখে ভীষণ খারাপ লাগল। শেষে কিনা তার জন্য এতটা ব্যথা পেতে হলো লোকটার। কিন্তু সে তো আর জেনে বুঝে করেনি। আহানের কথার মর্মার্থ না বুঝেই অপরাধীর মতো মুখ করে এগিয়ে আহানের পাশে বসে হাত তুলে আহানের কপালে দাগ হওয়া জায়গাটাতে নরম আঙুলে বুলিয়ে দিয়ে ধরা গলায় বলল, খুব লেগেছে?
ক্লান্ত পরিশ্রান্ত নয়নে নিষ্পলক চেয়ে রইল আহান তুরার আদুরে মুখখানার দিকে। নিমিষেই সুদীর্ঘ সময়ের ক্লান্তি অবসাদ মিলিয়ে গেল। বুকের ভেতর শীতলতায় ছেয়ে গেল। এই মুখটা দেখবার জন্যেই তো এসেছে সে, সুদূর পথ পাড়ি দিয়ে, বিশ্রাম বা শরীরের পরোয়া না করে বাড়ির কাউকে না জানিয়েই এত রাতে সোজা এয়ারপোর্ট থেকে এখানে এসেছে। মৃদু হাসল আহান, রুক্ষ শুষ্ক পুরু ঠোঁট সামান্য প্রসারিত হল। কপালের উপর অবস্থানরত তুরার ছোট্ট হাতটা নিজের হাতের মুঠোয় ধরে বলল, এখন আর লাগছে না। তবে তুমি চাইলে পুরোপুরি সারিয়ে দিতে পারো ব্যথাটা। তুরা কৌতূহলী হয়ে চাইল। সে ব্যথা সারিয়ে দিতে পারবে। আগ্রহী স্বরে ঝিলিক দিয়ে বলল, সত্যি? কি করলে সেরে যাবে বলুন, আমি এক্ষুনি সারিয়ে দেব। মুঠোতে পুরে রাখা হাতের আঙ্গুল নিজের বলিষ্ঠ হাতের আঙ্গুলের ভাঁজে চেপে ধরল আহান। ধিমি গলায় সামান্য ফিসফিসানির মতো করে বলল, তোমার নরম ঠোঁট দুটি যদি এখানে ছুঁয়ে দাও তাইলেই সব ব্যথা সেরে যাবে। কথার সাথে গভীর চোখের চাহনি দিয়ে তুরার ঠোঁটের দিকে ইশারা করল আহান। বিদ্যুতের ঝলকানির ন্যায় ঝিলিক দিয়ে উঠল তুরার সারা শরীর। আহানের কথায় যেন কোনো মাদকতা মেশানো ছিল যা তুরার শরীরে নেশার মতো অসাড়তা ধরিয়ে দিল। চট করে ঢোক গিলল বার দুয়েক, কপট রাগ দেখিয়ে বলল, ছি ছি, মুখের কি ভাষা! বিদেশ থেকে অসভ্যতা শিখে এসেছে। তুরার বলার ধরনে আহান হাসল। প্রত্যুত্তরে বলল, সে আমার ইচ্ছে, আমি চাইলে শুধু অসভ্যতা কেন আরো অনেক কিছুই করতে পারি। তুরা চোখ মুখ মুদে ফেলল। কি সব কথাবার্তার ছিঁড়িছাদ! নাক ছিটকে বলল, আপনি অত্যন্ত অসভ্য প্রজাতির একটা লোক। কথায় বলা উচিত না আপনার সাথে। বলেই উঠে দাঁড়ালো। আহানকে অপেক্ষা করতে বলে দরজার দিকে পা বাড়াল। দরজা খুলতেই ড্রয়িং রুমের অন্ধকারাচ্ছন্ন পিনপতন নীরবতার পরিবেশটায় জহুরি দৃষ্টিতে চোখ বুলাল। চারপাশটা মানবশূন্য। অবশ্য হবেই বা না কেন। মামনি আর মাহিদ অনেক আগেই তো ঘুমিয়ে পড়েছে। রাতও তো কম হল না। ঘড়ির কাঁটায় 1টা বেজেছ মিনিট 20 আগেই। অন্ধকারে ড্রয়িং রুমে চুপি চুপি সাবধানী পদক্ষেপ ফেলে এগিয়ে ফ্রিজ খুলে কতগুলো আইস কিউব বের করে নিল তুরা। ছোট একটা বাটিতে করে আইস কিউবগুলো নিয়ে আবারও চুপি চুপি পায়ে ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দিল। বুকের ভেতর এখনো লাফালাফি করছে, যদি মামনি বা ইয়াজ ভাই দেখে ফেলত কোনোভাবে। এগিয়ে এসে হাতের বাটিটা রেখে নিজের ওড়নার কাপড়ে একটা বরফের টুকরো পেঁচিয়ে আলতো স্পর্শে চেপে ধরল আহানের কপালটাতে। ব্যথায় টনটনে জায়গাটাতে বরফের অত্যাধিক শীতল স্পর্শে নড়ে উঠল আহান। ব্যথায় চোখ খিচিয়ে নিল। তুরার ভীষণ খারাপ লাগল আহানের এমন অবস্থা দেখে। অনুতপ্ততায় ভেতরটা মুছড়ে উঠল। তুরার ছোট করে রাখা শুকনো মুখের দিকে অপলক তাকালো আহান। তুরার নির্বিন্ন চেহারা দেখে তার কারণটাও আন্দাজ করতে অসুবিধা হল না। ফট করে তুরার কোমর চেপে ধরে টেনে নিল কাছে। তুরা হকচকিয়ে উঠে অপ্রস্তুত গলায় বলল, কি করছেন? ছাড়ুন। ছাড়ার জন্যে তো আর ধরিনি। চুপচাপ নিজের কাজ করো। তুরা বরফ লাগানোতে মনোযোগ দিতে গেলেও পারল না।
মোচড়ামুচড়ি করতে গেলে বরফ গলার পানি ছিটে পড়ল আহানের শার্টে। ভিজে গেল অর্ধেকাংশ, তবুও আহান ওভাবেই স্থির রইল। পুরুষালী স্পর্শ কোমরে আষ্টেপৃষ্ঠে জড়িত থাকায় নিঃসার হয়ে আসছে শরীর। খাটে বসা অবস্থায় আহানের সামনে দাঁড়ানোই আহানের মাথার উচ্চতা ঠিক তুরার পেট বরাবর। গায়ে ভ্রম ধরানো অতি সূক্ষ্মাতিসূক্ষ্ম নিঃশ্বাসের ধার তীরের মতো বিঁধে যাচ্ছে তুরার পেট, নাভি আর তার আশেপাশে। কাপা কাপা হাতে কোনোমতে বরফ লাগিয়ে ছিটকে সরে এলো। বিপরীতে মুখ করে জোরে জোরে নিঃশ্বাস ছাড়ল নিজেকে শান্ত করার প্রচেষ্টায়। হাতের বাটিটা টেবিলের উপরে রেখে পেছনে ঘুরতেই চোখ ছানাবড়া হওয়ার উপক্রম, দুহাতে চোখ ঢেকে চড়চড়ে গলায় বলল, আপনি শার্ট খুলছেন কেন? আহান শার্টের বোতামে হাত চালিয়ে আর চোখে তাকালো তুরার দিকে। মন্থর গলায় বলল, ভিজে গেছে শার্ট। আপনি প্লিজ শার্ট খুলবেন না, ওভাবেই থাকুন। আহান এখনো ঘাড় কাত করে তাকিয়ে আছে তুরার দিকে। বাঁকা হেসে এগিয়ে গেল তুরার সামনে। কাছাকাছি এসে দাঁড়িয়ে বলল, হাত সরাও, তাকাও আমার দিকে। তবুও তুরা দুহাত চোখের উপর ঠেসে ধরেই রইল। আহান ওর হাত দুটো তুলে চোখ থেকে তুরার হাত সরিয়ে দিল। তুরা চোখ খিচিয়ে বন্ধ করে রাখলে আহান আবারও একই গলায় বলল, আমার দিকে তাকাও তুরা। তুরা ঘাড় নামিয়ে নিল। কিছুতেই তাকানো যাবে না, তা দেখে আহান ফিচেল গলায় বলল, আমি শার্ট খুললেই উল্টা পাল্টা চিন্তা করো কেন? দিন দিন সেইমলেস হচ্ছ তুরা রানী। ফট করে চোখ খুলে তাকালো তুরা, কড়া চাহনি দিয়ে বলল, উল্টা পাল্টা চিন্তা মানে এই যে আমাকে এভাবে শার্টলেস দেখলে তোমার মনে ভুলভাল চিন্তা ভাবনা আসে, নিজেকে কন্ট্রোল করতে পারো না। তাই তো চোখ ঢেকে নাও। আহানের কথার প্রেক্ষিতে কিছুই মুখে আসলো না তুরার, আমতা আমতা করে চুপ করেই রইল। তুরার অপ্রস্তুত অবস্থা দেখে আহান ঠোঁট কামড়ে হাসি আটকে দূরে সরে গেল। আধখোলা বোতামগুলো ছড়িয়ে শার্টটা পুরোপুরি খুলে ফেলল। লজ্জায় অপ্রতিভতায় তুরার গাল লাল হয়ে আসল। চোখ তুলে তাকাতেও পারছে না। দুহাতে জামা খামচে ঠাই দাঁড়িয়ে রইল। আহান তুরার লজ্জা, বিমূরতা আরও বাড়িয়ে বলল, ওখানে দাঁড়িয়ে আমাকে স্ক্যান বন্ধ করো। আমারও তো লজ্জা শরম আছে নাকি? এভাবে নিশুতি রাতে যদি একটা মেয়ে এভাবে বেহায়াদের মতো তাকিয়ে চোখ দিয়ে গিলে খায় তাহলে আমার মতো নিরীহ পুরুষের কি করা উচিত? তুরা পারছে না মাটি ফাঁক করে ঢুকে পড়তে। লোকটা এত বজ্জাত। শুকিয়ে আসা ঠোঁট জিহ্বা দিয়ে ভিজিয়ে করা গলায় বলল, ছিঃ, বিদেশের হাওয়া গায়ে লেগেই এই অবস্থা আপনার। যা নয় তা বলে যাচ্ছেন। আহান বিছানায় আধশোয়া হয়ে বলল, বিদেশের হাওয়া ইচ্ছে করেই গায়ে লাগিয়েছি। বউ তো বাচ্চা, আমিও ভদ্র হয়ে থাকলে বংশ এগোবে কি করে, তাই একটু আকটু অসভ্য হলে ক্ষতি নেই। আমি বাচ্চা? কোনো দিক থেকে বাচ্চা মনে হয় আমাকে? আহান চোখ ছোট করে তুরার মাথা থেকে পা পর্যন্ত চোখ বুলাল। তুরা আহানের এরূপ কাজে বেশ অস্বস্তিতে পড়ল। চোখ মুখ কুঁচকে বলল, এভাবে তাকাচ্ছেন কেন? দেখছি। কি? দেখতে পিচ্চি হলেও একেবারেও ছোট না, ঠিকঠাকই আছে সব, শুধু বুদ্ধির বিকাশ দরকার। আহানের লাগামহীন বেলাজ কথাবার্তায় তুরার হৃদযন্ত্র থেমে গেল।
খামচে ধরে রাখা জামাটাও হাতের কর্পুট ঢিলে হয়ে খুলে গেল। চোখ বন্ধ করে থ মেরে দাঁড়িয়ে রইল, খানিক সময় নিয়ে নিজেকে ধাতস্থ করে এগিয়ে আসল। সাদা রঙের একটা শার্ট আহানের সামনে ধরে বলল, এটা পরে নিন। আহান ভ্রু কুঁচকে তাকাল। এটা তো তারই শার্ট, তুরার কাছে কি করে? এ বাড়িতে তো তার কোনো জিনিসই থাকার কথা না। এটা এখানে আসলো কি করে? এত জানতে হবে না। এভাবে নির্লজ্জের মতো উদাম গায়ে না থেকে এটা পড়ুন আর আমাকে উদ্ধার করুন। আহান আর প্রত্যুত্তর করল না। তুরা এগিয়ে গিয়ে লাইট বন্ধ করে দিল। আহানকে খাবার কথা বললেও সে নাকচ করে দিল। তুরা নিজেও জানে এত রাত করে আহান কখনো খাবে না। তাই আর কথা না বাড়িয়ে এসে শুয়ে পড়ল আহানের পাশে। বালিশ ঠিক করে মাথা রাখতে গেলেই আহান এক টানে নিজের বুকের উপর ফেলল তুরাকে। কি করছেন? ঘুমাতেও কি দিবেন না? হুশস, তোমার কি মনে হয় রাত বিরেতে চোরের মতো মই বাঁধিয়ে বারান্দা টপকে এসেছি তোমাকে 2 হাত দূরে শুয়ে থাকার জন্যে? কিন্তু বলেই নড়াচড়া করে আহানকে সরিয়ে দিতে উদ্যত হলেই আহান আরও প্রগাঢ়ভাবে চেপে ধরল তুরাকে বুকের উপর, নেশাক্ত গলায় বলল, উহুম, এক চুল নড়বে না। নাহলে কিন্তু আমার 1 মিনিটও লাগবে না সংযমচ্যুত হতে। কিন্তু আমি তা চাইছি না এখন। তাই চুপচাপ ঘুমাও। স্তব্ধ হয়ে গেল তোরার সমস্ত বদন, শরীরে মৃদু বলটুকুও পেল না। চুপ করে আহানের বুকে মুখ গুজে পড়ে রইল। হয়তো মনে মনে সেও চাচ্ছিল আহানের এই আদরটুকু। ভোরের আলো ফুটতেই ঘুম ছুটে গেল তুরার। খানিক এপাশ ওপাশ করে আহানের কথাটা মনে হতেই ধপ করে চোখ খুলে তাকাল। কিন্তু কই, আহান তো কোথাও নেই। কিন্তু কাল রাতে যে সে তাহলে কি স্বপ্ন দেখছিল সে এত কিছু? নিমিষেই ভারাক্রান্ত হয়ে মনটা বিষিয়ে গেল। প্রচণ্ড মন খারাপ করে ঘাড় ফেরাতেই বালিশের উপর ছোট সাদা কাগজের একটা কিছু ভাঁজ করা অবস্থায় দেখতে পেল। তড়িৎ গতিতে কাগজটা হাতে নিয়ে খুলতেই গোটা গোটা অক্ষরের লেখা দেখতে পেল, গুড মর্নিং তুরা রানী, আপনি উঠার আগেই চলে যাচ্ছি। সারা রাত আমার বুকটা কবজা করে ঘুমিয়ে সকালেও জেকে ধরেই ছিলে। ঘুমন্ত মুখটা দেখে আর ডাকার ইচ্ছে হলো না। তাই না বলেই চলে যাচ্ছি। আর এবার থেকে আমার শাশুড়িকে বলবা নিচতলায় থাকতে এভাবে বারান্দা টপকে উঠতে গিয়ে কোনোদিন পড়ে হাড় ভাঙবে তো। ফেক করে হেসে দিল তুরা। স্বপ্ন দেখেনি সে, তার মাস্টার মশাই সত্যিই এসেছে। মাঝরাতে চোরের মতো এসে আবার ভোরের আগেই পালিয়েছে। সশব্দে হেসে উঠল তুরা। তহমিনার ডাক শুনেই খাট থেকে নেমে ফ্রেশ হয়ে নিল। নাস্তা সেরে রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। যথাসময়ে ভার্সিটি এসে ক্লাসে ঢুকল হাসি মুখে। আজ সাদমানও এসেছে। তবে ওদের দুজনের মুখভঙ্গি দেখে ভ্রু কুঁচকাল তুরা। কি ব্যাপার? সবসময়ই কোনো কিছু নিয়ে হাঙ্গামা করতে থাকা দুটো আজ দুদিকে ফিরে আছে কেন? ললাটে ভাঁজ ফেলে এগিয়ে গেল। তুরা যেতেই ফারিহা সরে গিয়ে মাঝখানে জায়গা করে দিল। ব্যাগ রেখে বসে সোজাসাপটা ভাবে জিজ্ঞাসা করল তুরা, কি ব্যাপার বলতো? দুজন এমন বাংলার পাঁচ করেছিস কেন মুখ? তুরার কথায় একবার আর চোখে তাকালো সাদমান। কিন্তু জবাব দিল না।
তুরা বেশ অবাক হল, কেসটা জটিল ঠেকেছে। কনুই দিয়ে ফারিহাকে গুঁতো দিয়ে বলল, এই কি হয়েছে বল, দুটিতে এমম ভেটকাইছিস কেন? সেটা আমাকে না জিজ্ঞাসা করে ওই ভেজালটারে জিজ্ঞাসা কর। বেটা জলজ্যান্ত ভেজাল, সব কাজেই ভেজাল লাগায়, খটমট করে বলল ফারিহা। তুরা বেশ হতম্বিত হল। ব্যাপার কি? দুজন আবার কি ঝামেলা পাকিয়েছে? সাদমানকে কিছু জিজ্ঞাসা করার আগেই ও নিজেই বলল, আমি ভেজাল নই, তুই নিজে জালিয়াতি। তুই মানেই জাল। এই দেখ, একদম আমার নামে আজেবাজে বকবি না। এই জন্যেই বলে বাঙালির ভালো করতে নেই। ক্ষিপ্ত স্বরে বলল ফারিহা। প্রত্যুত্তরে সাদমান ও তেজিয়ান গলায় বলল, কে বলেছিল ভালো করতে? মিথ্যা বলে ভালো করার কোনো দরকারই ছিল না। আমি মিথ্যা বলেছি। আমি মিথ্যাবাদী। থাম মম। দুজনই থামো, শান্ত হ। কি নিয়ে এত ঝামেলা করছিস দুজনে? তুরার ধমকে শান্ত হল দুজন। সাদমান চুপ করে গেলে ফারিহা গাল ফুলিয়ে বলল, ওর আম্মু অসুস্থ থাকায় ও পুরো 5 দিন টিউশনি করাতে যেতে পারেনি বলে ওই স্টুডেন্ট এর মা ওকে বাদ দিয়ে দিয়েছে। এমন অবস্থায় আমি ওকে একটা টিউশনি জোগাড় করে দিল ম। কই আমাকে ধন্যবাদ বলবে তা না, উল্টো আমাকেই কথা শোনাচ্ছে। ফারিহার কথা পুরোটা শুনে তুরা সাদমানকে কিছু জিজ্ঞাসা করবে তার আগেই ও নিজে থেকে বলে উঠল, কিন্তু ও আমাকে বলেনি যে স্টুডেন্ট ওর নিজেরই বোন। আমি কাল পড়াতে গিয়ে দেখি ও স্টুডেন্ট এর বাসায় বসে আছে। পরে এসে জিজ্ঞাসা করলে বলল যে ঝুমঝুম ওরই চাচাতো বোন। গাল ফুলিয়ে বলল সাদমান। ফারিহা কটমট করে বলল, ঝুমঝুম না রিমঝিম। কে কার বোন, কোনটা কার বাড়ি সে নিয়ে মাথা না ঘামিয়ে স্টুডেন্ট এর নাম মনে রাখো, তাতেও লাভ। বলেই মুখ ভেঙচাল ফারিহা। এবার বুঝল তুরা সবটা। ফারিহা সাহায্য করতে গিয়ে ওর নিজের চাচাতো বোনকে পড়াতেই সাদমানকে ঠিক করেছে। অন্যদিকে সাদমানের মতো ব্যক্তিত্বের মানুষ নিজের বান্ধবীর বাড়িতে টিউশনি করাবে, এটাও তার কাছে লজ্জাজনক। দুজনের কথা শুনে তুরা বলল, তো এখন তুমি কি চাও সাদমান? তুমি কি রিমঝিমকে পড়াতে চাও না? অন্য কোনো স্টুডেন্ট হলে আমার আপত্তি ছিল না, কিন্তু এভাবে। তুরা বুঝতে পারছে সাদমানের অস্বস্তিটার ব্যাপারে, কিন্তু তবুও সাদমানকে সান্ত্বনা দিয়ে বলল, দেখো টিউশনিটা তো তোমার দরকার। আর ওর বোন তো কি হয়েছে, স্টুডেন্ট তো স্টুডেন্টই হয়, আর ও তো তোমাকে জ্বালাবেও না ওই সময়টাতে। তুমি অন্য সব স্টুডেন্টসদের মতোই রিমঝিমকে পড়িয়ে চলে এসো। সাদমান ভাবুক মুখ করলেই ফারিহা ফতাফত করে বলল, ওর ইচ্ছে না থাকলেও পড়াতেই হবে। ওর জন্য আগের টিচারটাকে ভূতের ভয় দেখিয়ে বাদ দিয়েছি আমি আর রিম, এখন ও না পড়ালে ওকে বস্তায় ভরে তুলে নিয়ে যাব। দেখলে, শুনেছ কথার ধরন। ও যেমন ওর বোন তার চেয়েও এক কাঠি উপরে, তাহলে ভাবো আমার কি অবস্থা হবে দুটো ডাকাতের সাথে একসাথে ডিল করতে হলে। ওদের কথা শুনে তুরা কি বলবে ভেবে পায় না। তুরা আর কি বোঝাবে ওদের, আবারও শুরু করেছে ননস্টপ ঝগড়া। ভার্সিটির ক্লাস শেষে বেরোলো তুরা। ফারিহা আর সাদমান বরাবরের মতো বিপরীত পথে গেলে তুরাও হাঁটা ধরল। সামনে এগোতেই দেখল মাহিদ গাড়ির সামনেই দাঁড়িয়ে ফোনে কথা বলছে। তুরা এগিয়ে গেলে কান থেকে ফোন নামিয়ে বলল,
বুড়ি গাড়িতে উঠে বসো, তোকে রেখে আবারও বেরোতে হবে, কাজ আছে আমার। তুরা মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে গাড়ির দরজা খুলতে হাত বাড়ালেই পেছনে থেকে অতি পরিচিত কণ্ঠস্বর শুনে ঘুরে দাঁড়ায়। দাঁড়াও। ঘুরে দাঁড়িয়ে আহানকে দেখে ভ্রু কুঁচকাল। সে যতদূর জানে আহানের ছুটি 15 দিনের ছিল। আজকে 14তম দিন। আজ তো আহানের ভার্সিটিতে আসার কথা না, পরনে আসমানি রঙের একটা শার্ট আর কালো রঙের প্যান্ট। কালো রঙের চশমায় গভীর চোখ জোড়া ঢাকা। তুরার বিরতিহীন অপলক চেয়ে থাকা অবস্থায় আহান এগিয়ে এলো। তুরাকে পাশ কাটিয়ে মাহিদের সামনে দাঁড়ালে মাহিদ বেশ বিস্মিত হয়ে বলল, আরে স্যার আপনি? আহান চোখের চশমাটা খুলে লেকচার দেওয়ার মতো বাচনভঙ্গিতে বলল, ফার্স্ট অফ অল ভার্সিটির বাইরে কলিগ টাইপ সম্পর্ক বাদ। আর সেকেন্ডলি তুমি তুরার বড় ভাই, প্রায় আমারই সমবয়সী, সেক্ষেত্রে আমাকে তুমি করে নাম ধরে ডাকলেই খুশি হব। মাহিদ হাসল বিস্তর। সম্মতি সূচক ঘাড় নাড়িয়ে আবারও বলল, 15 দিন বাদে তো ফেরার কথা ছিল, তাই না? হ্যাঁ, বাট রিসার্চটা আগেই শেষ হয়ে গেছে, তাই আর দেরি করলাম না। কাল রাতেই ফিরেছি। বলে আবারও বলল, তুরাকে আমি নিয়ে যাচ্ছি, মা আর দিদুন ওকে আজই ফিরিয়ে নিতে বলেছে। আশা করছি তোমাদের আপত্তি হবে না। আরে না না, এটা তো ভালো কথা। তোমার বউকে তুমি নিয়ে যাও, এই কয়দিনে আমাকে পাগল করে রেখেছে, একটার পর একটা বাহানা করে। রসিকতার ছলে বলল মাহিদ। তুরা ক্ষিপ্ত হয়ে এগিয়ে এসে বলল, ইয়াজ ভাই, তোমার এত বড় সাহস, তুমি আমাকে এভাবে বললে? আমি এক্ষুনি মামুনিকে বলবো। ভাই এইটারে নিয়ে যাও প্লিজ, একটা টোকা না দিতেই ম্যা ম্যা করে সব বলে দেই। ভাই আয়া। বলেই এগিয়ে গিয়ে দুম করে দুটো কিল বসিয়ে দিল মাহিদের পিঠে। আহান তুরার হাত ধরে সরিয়ে এনে বলল, সব জায়গায় দস্যুপানা শুরু করেছ, এটা যে ভার্সিটির এরিয়া সে খেয়াল আছে? মাঝ রাস্তায় টিচারকে আঘাত করছে স্টুডেন্টস, এমন নিউজ ছাপবে। তুরা মুখ ভেঙচে দাঁড়িয়ে রইল। মাহিদ আহানের থেকে বিদায় নিয়ে গাড়ি নিয়ে চলে যেতেই আহান গলায় ঝুলানো চশমাটা চোখে পড়ে পকেট থেকে চাবি বের করতে করতে বলল, ফটাফট গাড়িতে ওঠো। বলেই এগিয়ে গিয়ে গাড়িতে বসে স্টার্ট দিল ও তুরা ঠাই দাঁড়িয়ে রইল মুখ ফুলিয়ে। আহান ভেতর থেকেই চোখ গরম করে তাকালে থপ থপ করে হেঁটে এসে বসল, ধূপ করে কাঁধের ব্যাগটা পেছনের সিটে রাখল। আহান চশমার ফাঁকে আর চোখে সবটা খেয়াল করলেও সেদিকে ভ্রুক্ষেপ না দিয়ে ড্রাইভিং এ মনোযোগ দিল। তুরা চুপচাপ বসে থেকে কিতক্ষণ পার হলে আর চোখে তাকালো আহানের দিকে। লোকটা দিন দিন আরও সুন্দর হচ্ছে যেন, দেখে তো মনে হবে সবে ভার্সিটিতে পড়া কোনো ফার্স্ট সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। তুরার চোখে আহানকে একটু বেশি রকমই সুন্দর লাগছে, ফারিহার ভাষায় ক্রাশ করার মতো। আকাশী রঙের শার্টটার হাতা কনুই পর্যন্ত পরিপাটি করে ভাঁজ করে রাখা, বুকের কাছে দুটো বোতাম খোলা রাখায় শুভ্র বুকটা স্পষ্ট দেখা যাচ্ছে। নিচের ঠোঁট দুটো কামড়ে রেখে স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ি চালাচ্ছে আহান, দৃষ্টি স্থির সামনের দিকে, যেন দুনিয়াতে সে গাড়ি আর রাস্তা ছাড়া কিছুই নেই। তুরা অপলক চেয়ে থাকতেই মনে হলো এত সুন্দর তার স্বামীটা, না জানি কত মেয়েরা নজর দেয়, ভার্সিটির মেয়েরাই তো চোখ দিয়ে গিলে খায়, আহানকে দেখলেই হা করে তাকিয়ে থাকে।
হুট করেই খুব রাগ হলো তুরার। এখানে যখন মেয়েগুলো এভাবে তাকিয়ে থাকে তাহলে বিদেশে গিয়েও নিশ্চয় মেয়েরা তাকিয়েছিল। আর বিদেশে মেয়েগুলো তো ছ্যাছরা স্বভাবেরও হয়, কিসব ছোট ছোট জামাকাপড় পরে থাকে, পুরুষ মানুষের গায়ে ঢলে ঢলে পড়ে ন্যাকা করে। ভাবতেই রাগে মাথাটা দপদপ করে উঠল তুরার, মেজাজটা তুঙ্গে চড়ে গেল। আহান ঘাড় কাত করে তুরার দিকে তাকিয়ে আবারও গাড়ি চালাতে চালাতে বলল, কি সমস্যা, মুখটা এমন পেঁচার মতো করে রেখেছ কেন? তুরা কটমট চোখে তাকাল। রাশভারী গলায় বলল, হ্যাঁ আমি তো প্যাঁচাই, বিদেশের ধলা চামড়াগুলোকে দেখে এসে আমাকে তো প্যাঁচাই লাগবে। হোয়াট ননসেন্স, কি যা তা বলছ? যা তা নয়, ঠিকই বলছি। তাই তো 10 দিনের জায়গায় 13 দিন থেকেছেন। আহান চোখ বাঁকিয়ে তুরার মুখের দিকে তাকিয়ে বলল, তোমাকে কে বলল 10 দিন থাকার কথা ছিল? আন্দাজে পকপক করা বন্ধ করো। তুরার রাগ তিরতির করে বেড়ে গেল। শুধুই এখন তার মেজাজ খারাপ আরো বেশি হচ্ছে। আহানের দিকে আঙ্গুল উঁচিয়ে বলল, একদম মিথ্যা বলবেন না, আপনি বলেছিলেন না 10 থেকে 15 দিন লাগতে পারে। তো আমি কি বলেছি 10 দিনেই হয়ে যাবে? ওটার ডিউরেশন 10 থেকে 15 দিন ছিল, এর মাঝে যে কোনো দিনেই শেষ হতে পারত। না বুঝে যা নয় তা বলছো স্টুপিড। গমগমে গলায় বলল আহান। তুরা খানিক থ মেরে তাকিয়ে থাকল, তারপর বলল, হ্যাঁ হ্যাঁ আমি তো স্টুপিড, গাধা আরও কত কিছু। তাই তো আমাকে পছন্দ হয় না। হওয়া লাগবেও না। ওই পেতনি গুলোকেই পছন্দ করুন গিয়ে। আহান বিরক্তিকর চোখে তাকাল। এই মেয়ের মাথার তার কি সবগুলোই গেছে? কি সব বলছে? এক হাতে গাড়ির স্টিয়ারিং ঘুরাতে ঘুরাতে আরেক হাতে তুরার ফুলিয়ে রাখা মুখটা নিজের দিকে ঘুরিয়ে ব্যস্ত স্বরে আহান বলল, কি হয়েছে বলো তো, শুধু এমন ঝগড়া কেন করছো? ঝামটা দিয়ে হাত সরিয়ে দিল আহানের, ছলছল নয়নে বলল, আমি তো শুধুই ঝগড়া করি। আমি তো ভালোই না। তাই তো আমাকে কারো সহ্য হয় না, আমার কথা মনেও হয় না, ভালোবাসে না। বলতে বলতে চোখ ছাপিয়ে জল গড়িয়ে পড়ল। আহান হতভম্ব হয়ে গাড়ি ব্রেক কষে থামাল। যদিও বাড়ি এসে গেছে, কিন্তু সে থামিয়েছে তুরার কান্না দেখে। সিট বেল্ট খুলে দুহাতে তুরার মুখ নিজের দিকে ঘুরিয়ে বলল, কি হয়েছে তুরা, এমন কেন করছো? আবারও হাত ছাড়িয়ে নিল তুরা, কাদো কাদো চোখেই বলল, ঠিকই তো বলেছি। আমার যাই হোক শুনতে হবে না আপনার। যে আমাকে অ্যাটেনশন দেয় না, ভালোবাসে না, তার কোনো লোক দেখানো দয়া মায়া লাগবে না। বলেই দরজা খুলে বেরিয়ে দৌড়ে বাড়ির ভেতর ঢুকে গেল। তুরার যাওয়ার পানে আহান নিষ্পলক তাকিয়ে ফোঁস করে শ্বাস ফেলল। এই মেয়ের হুটহাট কি হয় কে জানে, যা নয় তাই বলে দেয়, একবার ও ভাবে না আহানের কেমন লাগে। এই যে ঠোঁট ভেঙে কেঁদে দিল, ও কি একটুও বুঝতে পারল ওর চোখে পানি দেখে আহানের ঠিক কোনো জায়গায় আঘাতটা লাগে। চোখ টিপে বন্ধ করে সিটে মাথা এলিয়ে দিল আহান, বিড়বিড় করে বলল, তুমি কবে বুঝবে তুরা রানী, আর কত যন্ত্রণা দেবে? অপরাহ্নের শেষ সময়, দিনের এই আলসেমি ভরা সময়টাতে সকলের ভাত ঘুম দেওয়ার কথা, নিস্তব্ধতায় পরিবেশ থমথমে থাকার কথা। কিন্তু তার বদলে বিরাজ করছে প্রাণোচ্ছল শোরগোল, গল্পগুজব। আশেপাশে নানান মানুষের হাস্যজ্জ্বল চেহারা, তাদের জমজমাট আসরে তুরা চুপচাপ অস্বস্তিকর চেহারায় বসে আছে।
গরম না থাকা সত্ত্বেও গলা বয়ে ঘাম টপকে পড়ল এক ফোঁটা। সন্তর্পণে হাতের উল্টো পিঠে মুছে নিল। ভেতরে ভেতরে ভীষণ অস্বস্তি কুণ্ঠা কাজ করলেও মেকি হাস্যজ্জ্বল চেহারা করে রেখেছে। তুরার অস্বস্তিকে আরও কয়েক ধাপ বাড়িয়ে দিয়ে তার পাশে এসে বসল বয়োজ্যেষ্ঠ ভদ্রমহিলা। তুরা তাকিয়ে ধিমি গলায় সালাম দিল। বৃদ্ধা জহুরি দৃষ্টিতে তুরার দিকে তাকালে রাইমা পাশ থেকে চশমাটা তার দিকে এগিয়ে ধরে বলল, এটা তুরা, আহানের বউ। তুমি না ওকে দেখতে চেয়েছিলে দাদিজান? রাইমার পানে এক পলক তাকিয়ে চশমাটা চোখে পড়ল। অবশেষে সালামের উত্তর পেল তুরা। পৌর কণ্ঠে শান্তভাবে উত্তর দিয়ে ভ্রু জড়ো করে খানিক তাকিয়ে থাকল তুরার মুখের দিকে। কয়েকবার চোখে মুখে হাত বুলিয়ে ক্ষান্ত হলেন। ললাটের বলিরেখার ভাঁজ প্রসারিত করে বলল, বাহ মাশাল্লাহ, একদম নায়িকার মতো বউ পাইছে তোমার ভাই রাইমা। একেবারে ফুলের মতো টুসটুসে। মেকি হাসল তুরা। রাইমার দাদি শাশুড়ির কথায় লজ্জা পেলেও প্রকাশ করল না। মাথার ঘোমটাটা আরও সামনে টেনে নিল। বসে থেকে থেকে ভীষণ অস্বস্তি হচ্ছিল তার। একে তো এতগুলো লোকজন থাকায় বিব্রত তুরা, তার উপর পরনে শাড়ি, না জানি কখন উস্টা খেয়ে পড়বে। ঘরভর্তি মানুষগুলোর সামনে মান ইজ্জতের দফারফা হবে। ঘাড় ঘুরিয়ে তাকালো সামনের দিকে। দিদুন আর মা তো গল্প করাই ব্যস্ত, এদিকে তুরার অবস্থা নাজেহাল। আজ দুপুরের দিকেই এসেছে ধানমন্ডিতে রাইমার শ্বশুরবাড়ি। এ বাড়ির লোকজন আর ইনসাফ মাহবুবের বাড়ির সকলকে দাওয়াত এনেছে। কারণটা এমনি আত্মীয়তার খাতিরে হলেও এখানে এসে দারুণ একটা সুসংবাদও পেয়েছে। রাইমা সন্তানসম্ভবা, বাড়ির বড় বৌমার এমন সুসংবাদে আনন্দিত হয়ে তাতে এ বাড়ির লোকগুলোকেও সামিল করতেই এত সব আয়োজন। উনাদের অনুরোধ সকলকে অন্তত দুদিন এ বাড়িতে থাকতে হবে। রাইমার বিয়ের কতগুলো দিন পেরিয়ে গেল অথচ পরম আত্মীয়রা তাদের বাসায় একটা দিনও থাকেনি বলে তারা ভীষণ দুঃখ প্রকাশ করেছে। সহবত, সহমর্মিতার আর স্বজনপ্রীতির কারণে রুবি বা আমেনা খাতুন ও দ্বিরুক্তি না করে থাকার জন্যে রাজি হয়েছে। কিন্তু তুরা এই কয় ঘণ্টাতেই যেরকম বিড়ম্বনায় পড়েছে তাতে দুটো দিন কিভাবে থাকবে ভেবেই তো জান যাচ্ছে। তুরার ভাবনার মাঝেই গাল টিপে ধরল রাইমার দাদি শাশুড়ি। টুসকি মেরে বলল, এত কি ভাবছ ফুলটুসি? বরের কথা মনে পড়ে নাকি? তুরা বিব্রত বোধ করলেও গাল টিপে ধরায় ভীষণ ব্যথা পেল। মৃদু স্বরে আহ করে উঠল। ধরা গলায় বলল, ব্যথা লাগছে দাদিজান। বৃদ্ধা যেন তুরার কথা শুনে বেশ মজা পেল। প্রেক্ষিতে তুরার আরও কাছে সরে এসে বলল, এটুকুতেই লাগে কেন? বর আদর সোহাগ করে না? হিচকি উঠে গেল তুরার এহেন লজ্জাজড়িত কথাবার্তা শুনে। এ ধরনের কথাটা তুরার কাছে একেবারেই অপ্রত্যাশিত ছিল। তুরার হিচকি উঠা দেখে দাদি ব্যস্ত হয়ে রাইমাকে পানি দিতে বললে তুরা উঠে দাঁড়াল, নাকচ করে বলল, না না থাক, আমি একটু ঘরে যেতে চাই। মাথাটা ধরেছে। রাইমা তুরাকে ঘর দেখিয়ে দিল। উপর তালার একেবারে কর্নারের ঘরটাতে তার থাকার ব্যবস্থা করা আছে। তুরা ধন্যবাদ জানিয়ে অন্য সকলের সাথে টুকটাক কথা বলে উঠে আসল। ডুপ্লেক্স বাড়িটা বেশ সুন্দর। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে এদিক ওদিক তাকিয়ে দেখছিল তুরা। হুট করেই রাইমার ঘরটার সামনে আহানকে দাঁড়িয়ে থাকতে দেখল।
সামনেই একটা মেয়ে দাঁড়িয়ে, মেয়েটা ইমানের বোন অর্থাৎ ফারিনের ননদ। বয়সে তুরার চেয়ে একটু বড়, তবে সেটা বিষয় নয়। মেয়েটার সাথেই আহান দাঁড়িয়ে কথা বলছে। কথা কম, মেয়েটা হাসছে বেশি, হাসতে হাসতে একদম গায়ে হেলে পড়বে যেন। আহানের অধরেও ছড়ানো হাসি। এক ভ্রু উঁচিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠল তুরা। এমনিতেই আহানের উপর ভীষণ রাগ, তার উপর বউয়ের রাগ না ভাঙিয়ে মেয়েটার সাথে নিকনিক করা হচ্ছে। গটগট করে হেঁটে ওদের সামনে গিয়ে দাঁড়ালো তুরা, সূক্ষ্ম গলায় বলল, এখানে কি হচ্ছে? মেয়েটা আবারও হাসল। খুব সম্ভবত নিশি মেয়েটার নাম। হাসি মুখেই উত্তর দিল, আরে তুরা ভাবি যে, এই তো গল্প করছিলাম আমরা। আহান ভাইয়া ভীষণ মজার মানুষ, উনার সাথে কথা বলে আমার ভীষণ ভালো লাগছে, তুমিও আসো না। অনিচ্ছা সত্ত্বেও গাল বাঁকিয়ে হাসল তুরা। নিশির মতো করেই বলল, থাক, তোমার মজার মানুষের সাথে তুমিই কথা বলো। তোমার ভালো লাগলেও আমার একদমই লাগছে না। বলেই ঘরের ভেতর চলে গেল। নিশি মেয়েটা তুরার কথার মানে না বুঝে হা করে তাকিয়ে রইল। আহান ঠোঁট টিপে হাসল শুধু। ঘরে ঢুকেই হাতের ফোনটা ছুঁড়ে মারল বিছানাতে, মাজায় হাত রেখে পায়চারি করতে করতে বলল, ভীষণ মজার মানুষ, ভীষণ ভালো লেগেছে, মানুষ না বন মানুষ। যে বউ রেখে অন্য মেয়েদের সাথে নিকনিক করে তাদের বনমানুষই বলে। পায়চারি করার মাঝেই দেখল আহানকে ঘরের ভেতর ঢুকতে, রাগে ক্ষিপ্ত হয়ে বলল, আপনি এই ঘরে কেন এসেছেন? আপু আমাকে এই ঘরে থাকতে বলেছে। আপনি চলে যান, গিয়ে ওই নিশির সাথে নিকনিক করুন গিয়ে। বলে গজরাতে গজরাতে বিছানায় দুই পা তুলে বসল। গায়ের শাড়ির এলোমেলো অবস্থা, এক হাতে কোনো রকম আঁচল ঠিক করে মুখ ফুলিয়ে আরেক দিকে তাকিয়ে রইল। আহান হাসল মৃদু, এগিয়ে গিয়ে তুরার পাশে বসে ওর কোমরে হাত জড়িয়ে ধরল, কানের কাছে মুখ এনে বলল, তোমার সবকিছুই তো আমার তুরা রানী। শুধু তোমার থাকার ঘর কেন তুমি, তোমার ঠোঁট, গাল, গলা, বুক, পেট সব আমার। বলে কথার সাথেই খামচে ধরল আলতো স্পর্শে তুরার নরম পেটের চামড়া। চোখ খিচিয়ে বন্ধ করে নিল তুরা, হাতটা আহানের হাতের উপর রেখে খামচে ধরল, জমে গেছে সারা শরীর, না চাইতেও হেসে ফেলল সামান্য। নাসারন্ধ্র টেনে জোরে জোরে নিঃশ্বাস নিল। আহান তুরাকে ছেড়ে উঠে দাঁড়াল। মৃদু হেসে ওয়াশরুমে চলে যেতেই উঠে দাঁড়াল তুরা, ঘাট হয়েছে ঘরে এসে। এর চেয়ে দাদির ওসব টুস্কি মারা কথাও ভালো ছিল। সন্ধ্যা পার হয়েছে, সময় প্রায় 7:30। তুরা বসার ঘরে বসে সকলের সাথে। এর মাঝে হুট করেই আহান সিঁড়ি বেয়ে নেমে এল। রুবি খাতুনকে উদ্দেশ্য করে বলল, মা, আমাকে এখনই ফিরতে হবে। ইমানের মা আজমেরি চৌধুরী চায়ের ট্রে রাখতে রাখতে বলল, সে কি আহান, তোমরা না সকলে দুদিন থাকবে? আজ সম্ভব নয় আন্টি, মা দিদুন থাকুক। আমাকে ফিরতে হবে। ভার্সিটির অথরিটি থেকে ইমেইল এসেছে ইম্পর্ট্যান্ট কাজের, ওটা আমাকে শেষ করতে হবে। ল্যাপটপটা বাড়িতেই রেখে এসেছি। আহানের কথার দ্বিরুক্তি আর করল না কেউ। কারণ আহানকে যে এখন আর রাখতে পারবে না সেটা সবাই জানে। সকলের সাথে কথা বলে আহান উপরে যাওয়ার জন্যে উদ্যত হলে তুরাকে উদ্দেশ্য করে বলল, উপরে এসো তুরা। বলেই চলে গেল।
তুরা এখনো দ্বিধাদ্বন্দ্বিত দৃষ্টিতে চেয়ে আছে। ওর্থ মেরে বসে থাকার মাঝেই ইমানের দাদি আবারও বলল, আহান তো দেখি বউ ছাড়া থাকতেই পারে না। যাও গো ফুলটুসি, তোমার বর তোমাকে রেখে যাবে না। লজ্জায় কান গরম হয়ে এলো তুরার, সমস্ত রাগটা গিয়ে পড়ল আহানের উপর। কি দরকার ছিল এভাবে সবার সামনে ডাকার? ইদানিং লোকটা মাত্রাতিরিক্ত অসভ্য হয়ে গেছে। সবখানেই তুরা তুরা করা লাগে। কোনো রকমে রুবিকে বলেই উঠে এলো তুরা। ঘরে এসে দেখল আহান আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের বোতাম লাগাচ্ছে। আপনি আমাকে ওভাবে সবার সামনে ডাকলেন কেন? রেডি হও, এক্ষুনি বেরোবো। হাতা গোছাতে গোছাতে বলল আহান। তুরা ফট করে বলল, আমি কেন রেডি হব? আপনার কাজ আছে, আপনি যান। আমি মা আর দিদুনের সাথেই যাব। তোমার সবকিছু যেমন আমার, আমার সবকিছুও তোমার, তাই আমি যেখানে তুমিও সেখানে। বলেই ফোন আর মানিব্যাগ পকেটে ভরে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে চুলে আঙ্গুল চালিয়ে ব্রাশ করে তুরার হাত ধরে হাঁটা ধরল। আরে কি করছেন, ছাড়ুন। আমাকে রেডি তো হতে দিন। লাগবে না, বলে সিঁড়ি বেয়ে নেমে এলো। তুরা মুখটা কাঁচুমাচু করে আহানের পেছনে দাঁড়িয়ে আছে। সকলের সামনে দাঁড়াতেও লজ্জা লাগছে এখন। কোনো কুক্ষণে যে এই নির্লজ্জ উগান্ডাটাকে বিয়ে করতে গেছিল সেইটা ভেবেই এখন নিজের মাথা নিজের ফাটাতে মন চাচ্ছে। কিন্তু তাতে আহানের কি? সে স্বাভাবিকভাবেই সকলের থেকে বিদায় নিয়ে আবারও তুরার হাত ধরে বাইরে নিয়ে এলো। কাউকে কিছু বলতে অবধি পারল না তুরা। নিজের হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, আপনার মতো বজ্জাত হনুমান আমি দুটো দেখিনি। ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি। এরকম নির্লজ্জ লোকের সাথে এক ছাদের নিচে আমি কিছুতেই থাকব না। তবুও আহানের হাত এক চুল আলগা হল না। গাড়ির দরজা খুলে তুরাকে বসিয়ে নিজেও এসে বসল। চাবি ঘুরিয়ে স্টার্ট দিতে লাগলে তোরা আগুনের মতো ঝলসে উঠে বলল, কি করছেনটা কি আপনি, পাগল হয়েছেন? আহান ঘাড় কাত করে তাকালো। গভীর চোখ দুটো তুরার দিকে স্থির রেখেই স্টিয়ারিং ঘুরাতে ঘুরাতে বলল, অ্যাটেনশন চাইছিলে না? ওটাই দিচ্ছি। মুখ ভেটকিয়ে গাড়ির মধ্যে বসে আছে তুরা, খানিক বাদে বাদে আহানের দিকে অগ্নিশর্মা হয়ে তাকাচ্ছে। বাসায় ফেরার ন্যূনতম ইচ্ছে ছিল না, তাও আবার এই উগান্ডার সাথে। তুরা তো রেগে আছে। এই লোকটার থেকে দূরে দূরে থাকতে চেয়েছিল। এখন দূরে থাকা তো দূর, এই কুম্ভকর্ণটার সাথেই থাকতে হবে। বাড়িতেও তো কেউ নেই, অন্য ঘরে গিয়ে যে থাকবে তুরার তো আবার ভূতের ভয়। উফ, কি একটা জ্বালা। কিন্তু আহান সম্পূর্ণ মনোযোগী গাড়ি চালানোতে। তুরা হাজার বার বলা সত্ত্বেও নিয়ে এসেছে নিজের সাথে, সে তার কথায় অনড়। তুরার মেজাজ তুঙ্গে চড়ে আছে। এই লোকটাকে একটা শিক্ষা দেওয়া উচিত। ভালোবাসার বেলায় নেই তাহলে এমন হম্বিতম্বি করা লাগে কেন সবসময়? বাড়ি ফিরতে ফিরতে রাত 8:30 প্রায়। তুরার মেজাজ তখনও আকাশচুম্বী। গাড়ি থেকে নেমে ধূপধাপ পা ফেলে এগিয়ে গেল। আহান গ্যারাজে গাড়িটা রেখে বাড়ির দরজার সামনে আসলেই দেখল তুরা মুখ লটকিয়ে দাঁড়িয়ে আছে। নিচে ঠোঁটটা চেপে ধরে হাসল আহান। পকেট থেকে চাবি বের করে তালাটা খুলে দিতেই তুরা আবারও হাঁটা ধরল।
কেমন ভ্যাপসা গরম পড়েছে, আবহাওয়াটাও থমথমে, গাছগুলো স্থির শটান দাঁড়িয়ে, পাতাগুলোর কোনো নড়চড় নেই। ঢকঢক করে এক গ্লাস পানি খেয়ে নিল তুরা। ধীরে সুস্থে খানিক বসে থেকে উঠে গেল সিঁড়ি বেয়ে। রাইমার ঘরের সামনে দাঁড়িয়েই থ মেরে গেল। একই ঘরটাতে তালা দেওয়া কেন? গরমে ঘেমে সারা শরীর জবজবে হয়ে আছে, ভেবেছিল লম্বা একটা শাওয়ার নিবে। মেজাজটা আরও চড়াও হয়ে গেল, রাগান্বিত হয়ে বড় বড় পা ফেলে আহানের ঘরে গেল। বিছানার উপর গায়ের শার্টটা খুলে রাখা, ওয়াশরুমের ভেতর থেকে পানির শব্দ পাওয়া যাচ্ছে। তুরা এগিয়ে গিয়ে ওয়াশরুমের দরজায় ধূপধাপ ধাক্কাতে লাগল। হোয়াট রাবিশ, দরজা ভেঙে ফেলবে নাকি স্টুপিড? আহান চেঁচিয়ে বলল। তুরা মাজায় হাত দিয়ে কটমট করে বলল, রাইমা আপুর ঘরে তালা লাগানো কেন? যাওয়ার সময় ও তো ছিল না, এখন তালা লাগলো কিভাবে? তো সেটা আমি কি করে বলবো? এখান থেকে সরো, আমাকে গোসল করতে দাও। তুরা কিছুক্ষণ পায়চারি করল, আবারও ওয়াশরুমের দরজা ধাক্কাধাক্কি করে বলল, আমাকে চাবি দিন, আমিও ঘরেই থাকব। কিন্তু ভেতর থেকে কোনো প্রত্যুত্তর এলো না। তুরা আহানের কোনো সারা শব্দ না পেয়ে ভ্রু কুঁচকাল। কি ব্যাপার, লোকটার কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না কেন? ফেট লেগে গেল নাকি? কিছুক্ষণ ধরে কান পেতে থেকেও কোনো শব্দ শুনতে পেল না দেখে আবারও দরজায় কিল ঘুষি বসিয়ে বলল, আপনি কথা বলছেন না কেন? কি হয়েছে, পড়ে টরে গেলেন নাকি? তাহলে কিন্তু আমার কাছে সাহায্য চাইবেন না, আপনার মতো 70 কেজিকে আমি তুলতে পারবো না বলে দিল ম। কি হলো, কথা বলছেন না কেন? আজব, অকালে আমাকে বিধবা বানানোর ইচ্ছে আছে নাকি? বাকিটা বলার আগেই ধরাম করে দরজাটা খুলে গেল। তুরা কিছু বুঝে ওঠার আগেই ওকে এক টানে ভেতরে ঢুকিয়ে নিল আহান। সাবানের পানিতে পিছলে পড়তে নিলে এক হাতে কোমর ঝাপটে ধরে আহান নিজের ভেজা গায়ের সাথে চেপে ধরল তুরাকে। আকস্মিক ঘটনায় তুরা বাকরুদ্ধ হয়ে গেছে, ভীতসন্ত্রস্ত হয়ে আশপাশে তাকিয়ে নিজের অবস্থানটা উপলব্ধি করে ধাতস্থ হতে মিনিট খানেক লেগে গেল। কিন্তু তার চেয়েও বেশি অপ্রস্তুত হল আহানকে এই অবস্থায় দেখে। চোখ খিচে বন্ধ করে অন্যদিকে ঘাড় ঘুরিয়ে বলল, ইয়া খোদা, ছি ছি, এমন বেহায়া পুরুষ আমি জীবনে দুটো দেখিনি। এভাবে উদাম হয়ে আমার সামনে এসেছেন কেন? ছাড়ুন আমাকে, ভিজে যাচ্ছি আমি। বাহুডোর আলগা হওয়ার বদলে আরও দৃঢ় হল। শক্তপোক্ত হাতের বন্ধন তুরাকে ধরেই এক পা করে এগিয়ে শাওয়ারের নিচে দাঁড় করাল। এক হাতে কোমর ঝাপটে অন্য হাতে শাওয়ারটা অন করে দিতেই ঝুমঝুমিয়ে পানির প্রবাহে ভিজে গেল তুরার সারা শরীর। নিমিষেই ধাক্কা দিয়ে সরে আসতে নিলে আহান দেওয়ালের সাথে চেপে ধরল তুরাকে। পানির বিন্দুকণা মাথার চুল থেকে টপকে মুখে এবং অধর ছুঁয়ে গড়িয়ে পড়ছে। অনিমেষ তাকিয়ে থাকল আহান তুরার কম্পমান অধর যুগলের দিকে। ডান হাতের বৃদ্ধাঙ্গুলি তুলে ঘষে দিল তুরার নরম পাপড়ির ন্যায় ঠোঁট দুটো। বিদ্যুতের ঝলকানির মতো কেঁপে উঠল তুরা। এতক্ষণের ভ্যাপসা গরম কর্পূরের মতো উবে গেছে, তার বদলে একরাশ হিম শীতল হাওয়া স্থান করে নিয়েছে, যা আহানের স্পর্শকে সঙ্গ দিয়ে ঝক্কি দিয়ে কাঁপিয়ে তুলছে তুরার সারা শরীর। এক হাত তুলে আহানের বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে গেল তুরা, বিনিময়ে আহান ওর ওই হাতটাও চেপে ধরল। এখন তুরা অসহায়, দুহাত দুটো বলিষ্ঠ বন্ধনে আবদ্ধ, এক চুল নড়ার শক্তিরাও অপারগ। কোনো রকম কণ্ঠনালী ঠেলে এলোমেলো শব্দগুচ্ছে বলল,
সরে যান প্লিজ। আমার এতটুকু স্পর্শ সামলাতে পারো না, অথচ আমাকেই বিরক্ত করতে আসো। তুরা এদিক ওদিক অপ্রতিভ দৃষ্টিতে তাকিয়ে আমতা আমতা করে বলল, আমি রাইমা আপুর ঘরে যাব। একদম না, এক চুল অবাধ্য হলে আমি কিন্তু সীমালঙ্ঘন করে ফেলব। বলেই টাওয়ালটা হাতে নিয়ে চুল মুছতে মুছতে ভেজা গায়েই বেরিয়ে গেল আহান। আহান বেরতেই ধপ করে দরজাটা লাগিয়ে দিল তুরা। বুকের বা পাশে হাত রেখে জোরে জোরে নিঃশ্বাস ছাড়ল। কিছুতেই স্থির হতে পারছে না। আহানের প্রতিটি স্পর্শ আগুন জ্বালিয়ে দেয় তুরার সমস্ত বদনে। অমন দৃঢ় পুরুষালী স্পর্শের প্রখরতা একদম সইতে পারে না তুরা, একেবারেই না। আরও কিছুক্ষণ পানিতে ভিজে শাওয়ারটা অফ করল। কিন্তু বিপত্তি তো এখানে ঘটল। পরনের শাড়ি তো পুরোপুরি ভিজে গেছে, আর আসার সময় জামাকাপড়ও তো আনেনি। এখন সে পরবে কি? এ অবস্থায় বাইরেও তো যাওয়া যাবে না। দ্বিধাদ্বন্দ্বিত হতেই কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চোখ গেল পাশেই হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখা আহানের কালো রঙের শার্টটার দিকে। সকালে তো আহান ভার্সিটি থেকে সোজা এখানে এনেছে, জামা কাপড়গুলো তো মামুনির বাড়িতেই রয়েছে এখনো, আর বাকি কিছু যা জামা ছিল তাও রাইমার ঘরে, এখন সে কি পরবে? সারা দিন দুনিয়া ভেবেও তুরা কোনো সমাধান না পেলে শেষ রক্ষা হিসেবে আহানের কালো রঙের শার্টটাই পরে নিল উপান্তরহীন হয়ে। 25 মিনিট পর তুরা বের হল। দরজাটা খুলে ঘাড় বের করে দেখল আহান ঘরে নেই। এই সুযোগে বেরিয়ে এসে আয়নার সামনে দাঁড়াল। শার্টটা যে এত ঢিলা হবে সে আগে বুঝেনি। কাঁধ বেয়ে নেমে যাচ্ছে গলাটা, দৈর্ঘ্যেও হাঁটুর উপর পর্যন্ত। ইস, লোকটা মানুষ নাকি তালগাছ, একা একাই বিড়বিড়াল তুরা। এখন তার কোনো উপায়ও নেই। একেই বলে কপাল যখন খারাপ হয়, সব দিক দিয়েই হয়। কই ভেবেছিল আহানকে এড়িয়ে চলবে, ওর থেকে দূরে থাকবে। তা না, এখন ওর সাথে ওর ঘরে ওরই জামাকাপড় পরে থাকতে হচ্ছে। দুহাতে পরনের শার্টটা আঁকড়ে ধরল। ধপ করে বিছানায় উঠে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণ বাদে আহান ঘরে ঢুকল। তুরা তখন স্থির খাটে বসে, আহানকে ঢুকতে দেখেই হুড়মুড়িয়ে কাঁথাটা টেনে ধরল গায়ে। তুরাকে ভীষণ অপ্রস্তুত চেহারাতে দেখে ভ্রু কুঁচকে তাকাল। তুরা বারবার এক হাত দিয়ে শার্টের গলাটা টেনে তুলছে। আহান তুরার লজ্জা অস্থিরতা আরও কয়েক ধাপ বাড়িয়ে দিয়ে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়াল, বুকে হাত গুজে। তুরা আবারও চাদর টেনে তাকাল আহানের দিকে, মিনমিনিয়ে বলল, ওই ঘরের দরজাটা খুলে দিন না। নেভার এভার। মৃদু ঠোঁট নাড়িয়ে উত্তর দিল আহান, এখনো ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে দেওয়ালে। অবাধ্য চোখের বিচরণ তুরার সারা শরীরে। তুরা আরও জড়সড় হয়ে বসল। আহান বুক থেকে হাত নামিয়ে দরজার দিকে গেল। তুরার চোখে মুখে খুশির ঝিলিক দেখা গেল, নিশ্চয় রাইমার ঘর খুলে দেবে। কিন্তু তুরার সমস্ত চিন্তা ভাবনায় জল ঢেলে আহান দরজা লাগিয়ে এসে বসল তুরার পাশে। বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে ফোন হাতে নিল। তুরা গুটিসুটি মেরে বসে আছে আহানের দিকে না তাকিয়েই। খানিক বাদে আর চোখে আহানের ফোনের দিকে তাকাতেই দেখতে পেল কয়েকজনের হাস্যজ্জ্বল চেহারার ছবি। আহান সঙ্গে সঙ্গেই সরিয়ে দিয়ে আবারও কিছু একটা টাইপিং করতে ব্যস্ত হলেই তুরা খপ করে আহানের হাত থেকে ফোন ছিনিয়ে নিয়ে দেখতে গেল, কিন্তু হাতের চাপে ফোনটা আবারও লক হয়ে গেছে।
আহান বিস্মিত হয়ে কপাল কুঁচকে তুরার দিকে তাকালেই দেখল ও ফুঁসতে ফুঁসতে তাকিয়ে আছে আহানের দিকে। তুরার এহেন অভিব্যক্তি দেখে আহান ঠান্ডা গলায় প্রশ্ন করল, কি হলো, ফোনটা ছিনিয়ে নিলে কেন? ওটা কিসের ছবি ছিল? হ্যাঁ, কি মনে করেন আমি কিচ্ছু দেখিনি? আমি স্পষ্ট দেখেছি আপনি দুটো ধিঙ্গি মেয়ের সাথে দাঁড়িয়ে দাঁত কেলিয়ে ছবি তুলেছেন। আমি দেখতে গেলেই সরিয়ে দিল ন। আহান ললাটে ভাঁজ ফেলে তুরার দিকে তাকাল। ফোনে ইমেইলগুলো চেক করছিল। হুট করে টাচ লেগে গ্যালারি অন হলেই ওদের ফ্রেন্ডসদের একটা গ্রুপ ফটো সামনে এসেছিল। সেটা সরিয়েই আবারও ইমেইলগুলোর রিপ্লাই দিচ্ছিল আহান। এতে এত ক্ষেপে গেল কেন? তুরা, তুমি ভুল বুঝছ। ব্যাপারটা তেমন না। তেমন না তো কি? হ্যাঁ, আপনি কেন মেয়েদের সাথে দাঁড়িয়ে ছবি তুলেছেন? ঘরে বউ রেখে আপনি এসবই করে বেড়ান, তাই তো? তাই তো আমাকে ভালোবাসেন না, অ্যাটেনশনও দেন না। আপনি সত্যিই একটা চরিত্রহীন, অসভ্য, বেহায়া লোক। তুরা হটকারিতায় চাদর সরিয়ে হাঁটু গেড়ে বসে আহানের সামনে। আহান তুরার পুরো কথাটা নিঃশব্দে শুনে ওর হাত থেকে এক টানে ফোন কেড়ে নিল। ফোনটা আনলক করে ছবিটা বের করে ধরল তুরার সামনে। তুরা ছবিটার কিছুক্ষণ তাকিয়ে হুট করে চুপসে গেল। ছবিটা নিউইয়র্কের সেই ভার্সিটি থেকে তোলা, সকলের পরনে একই রকম এপ্রন টাইপ পোশাক। আর মেয়েদের পাশে দাঁড়ানো ছেলেটা আহান নয়, ভুল দেখেছিল সে। ছবিটার থেকে চোখ তুলে আহানের দিকে তাকালো তুরা। তীক্ষ্ণ সূক্ষ্ম চোখের তেজি চাহনিতে তাকিয়ে আছে আহান। চেহারা দেখেই বোঝা যাচ্ছে অত্যাধিক রুষ্ট তুরার এহেন আচরণে। তুরা এবার নিজের ভুলটা বুঝতে পেরে মিয়ে গেল। কিন্তু আহানের রাশভারী চাহনি অবস্থানান্তরিত হয়ে কেমন একটা স্থির, নিষ্পলক ঘোর লাগা মতো লাগছে। ভ্রুকুটি করে তুরা আহানের দৃষ্টি অনুসরণ করে নিজের দিকে তাকালে থ হয়ে গেল, সমস্ত বদন শরমে রক্তাভ হয়ে গেল। মুহূর্তেই লালের প্রলেপ পড়ল ফর্সা গালে। চাদরটা হুড়মুড়িয়ে টেনে গায়ে জড়াল। রেগে গিয়ে ওঠে, ঝগড়া করতে গিয়ে কখন গলা বেয়ে শার্টের হাতাটা নেমে গেছে খেয়ালই করেনি। আহান ফোনটা সাইডে রেখে একটানে কাঁথাটা সরিয়ে দিল, কোমরে হাত চেপে টান দিয়ে তুরাকে কোলের উপর বসালো। তুরা চিকচিক গলা চোখে মুখে আহানের দিকে তাকিয়ে আবারও ঘাড় নামিয়ে নিলে আহান বলল, কি হয়েছে তোমার, এমন কেন করছো? শান্ত নির্মল কণ্ঠস্বর আহানের। তুরার হৃৎপিণ্ডটা থেকে থেকে ঝিলিক দিয়ে উঠছে। কি বলবে ভেবে পাচ্ছে না, আমতা আমতা করে কিছু বলবে তার আগেই আহান ভরাট উত্তপ্ত কণ্ঠে বলল, তুরা। আরেকটু শক্ত করে জড়িয়ে ধরি। নিরুত্তর হতবাক তুরা। আহান তুরার জবাবের অপেক্ষা না করেই দুহাতের বলিষ্ঠ বাহুবন্ধনীতে আবদ্ধ করে নিল, মুখটা এগিয়ে নিল তুরার গালের দিকে। খোঁচা খোঁচা দাড়ির স্পর্শ ছুঁয়ে গেল তুরার নরম পেলবো গাল দুটোই। তাৎক্ষণিক তুরার চিকন আঙুলগুলো খামচে ধরল আহানের পরনে টি শার্ট। আহান মৃদু হাসল। কোমরের বাঁধন কঠিন হতে কঠিনতর করে মিশিয়ে নিল চিকন দেহখানি। তুরার কাঁধ বেয়ে নেমে পড়া শার্টের ফাঁকে মুখ ডুবাল। ঝক্কি দিয়ে কাঁপিয়ে তুলল তুরার সারা কায়া। অত্যাধিক মাত্রার কম্পনে মৃদু আওয়াজ করল। মুখ তুলে তাকায় আহান, নেত্রে ভাসে রক্তাভ চেহারা, নিমিলিত আখিপল্লব। কোমর থেকে মন্থর গতিতে বৃদ্ধাঙ্গুলি ছুঁয়ে দিল তুরার চিকন, সরু, নরম ওষ্ঠাধর। তুরা সামলে উঠতে পারে না, কি ভয়ঙ্কর অনুভূতি!
কতখানি গভীর, নির্মল। অন্তঃস্থলে ঝড় উঠেছে, প্রবল ঝড়ে চুরমার হচ্ছে সকল সংযম আত্মগরিমা। হেসে উঠল আহান, পুরু অধর ছড়িয়ে বলল, কিসের ভালোবাসা চাও বলতো? কোনো অধিকারে তোমার মাঝে বারংবার বিলীন হয়ে যায় বোঝো না। অহর্নিশি তোমার নামের বাঁধ ভাঙা অনুভূতির প্রবলতা জোয়ারের স্রোতধ্বনি শুনতে পাও না। তোমায় ঘিরে মাতাল করা ওঠাপড়া আবেগ, মায়া, তৎপরতা আমাকে বেহায়া অসভ্য উপাধি দেয় কেন বোঝো না? কেন বোঝো না নিঃসারকালের মতো তোমার নামের অনুভূতি আমায় আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিয়েছে, আর কতভাবে বোঝাবো বলতো? কথার মাঝে কিঞ্চিত তফাতে তা হয়তো সইতে পারল না আহান, তুরার হাতটা নিয়ে বুকের বাপাশে চেপে ধরল, আবারও বলল, এইখানটার ছন্দময় ক্রিয়াটা কার নামে এলোপাথারি তোলপাড় তুলেছে বোঝো না? কেন বুঝছো না তোমাকে ছাড়া এক মুহূর্ত এইখানটাতে শান্তি মিলছে না, তুমি ছাড়া বেখাপ্পা, বেপরোয়া, অস্তিত্বহীন লাগে। এমন প্রেমে মাতাল করে কোথায় পালাতে চাও? তুরা থমকে গেল, স্তব্ধ হল। অনিয়ন্ত্রিত হল হৃদস্পন্দন। আহানের বুকে উপস্থিত হাতটা বারবার কেঁপে উঠছে। হৃদয় জুড়ে কেমন খুশির জোয়ার বয়ে গেল। এটাই তো শুনতে মরিয়া হয়েছিল। আহানের মুখ থেকে ভালোবাসার দুটো কথা শোনার জন্যেই তো এতটা অস্থির হয়ে উঠেছিল। লজ্জায় জবাব দিল না তুরা। আহান আবারও ওর মুখটা এনে তুরার গলা ছুঁয়ে দেয় অতীব নেশাক্ত প্রগাঢ় গলায় বলে, তোমার সমস্ত অনুভূতি, প্রগাঢ়তা, ভালোবাসা, স্পর্শ সবটুকু আমি চাই, তোমার মাঝে তুমি আমি দুজনে বিলীন হতে চাই, দেবে সেই অনুমতি? এক জীবনের জন্য আমার হবে তুরা। কি নিঃসংকোচ মায়াময় আবেদন! এত হৃদয় নিংড়ানো কেন লাগছে কথাগুলো, কি করে জবাব দেবে তুরা? আহান প্রচণ্ড গাঢ় স্পর্শে হাত গলিয়ে দিল তুরার শার্টের ভেতর। বুকের মাঝখানটায় মুখ ডুবিয়ে দিল। পরপর তিনবার ঠোঁটের স্পর্শ এঁকে দিয়ে বলল, এতটা লজ্জা পেও না লজ্জাবতী, মুখে বলতে না পারলে অন্যভাবে বুঝিয়ে দাও তোমারও সম্মতি। অপেক্ষার প্রহর আর বাড়িও না, এ যন্ত্রণা আর সহ্য হচ্ছে না। এই ঘোর ধরানো নেশাক্ত কণ্ঠস্বর আর শুনতে চায় না তুরা। অধর যুগলের কম্পন অস্বাভাবিকভাবে বেড়ে যায়, পায়ের তালুতে প্রচণ্ড জ্বলন অনুভূত হচ্ছে। অসাড় হয়ে আসা তপ্ত হাতটার কম্পমান স্পর্শ রাখল আহানের ঘাড়ের পেছনে। রক্তিম গালটা এগিয়ে নিয়ে উষ্ণ তপ্ত অধর যুগল ছোঁয়ালো আহানের গলার অ্যাডাম আপেল ঠিক উপরে, তার স্থায়িত্ব হল কয়েক সেকেন্ড। সরে এলো তড়িৎ গতিতে। রন্ধ্রে রন্ধ্রে বয়ে গেল শিহরণ, আর পোশাকের ভাঁজে ভাঁজে প্রিয় মানুষটার হাতের বিচরণ। নিস্তব্ধতায় প্রেয়সীর ছোট্ট সাড়াতেই আহান খুঁজে পেল সম্মতি। এক ঝটকায় আহান তুরাকে শুইয়ে দিয়ে ওর উপরে উঠল। এক হাত বাড়িয়ে লাইটটা বন্ধ করে তাকালো তুরার দিকে, অন্ধকারেই দেখে নিল লালাভ প্রেলেপে রক্তিম প্রেয়সীর লজ্জায় কাবু হওয়া মুখখানা। মুচকি হেসে তুরার শার্টের দুটো বোতাম খুলে দিল, গলায় কাঁধে থুতনিতে বিরতিহীন ছোট ছোট অসংখ্য উষ্ণ চুম্বনে অস্থির করে তুলল তুরাকে। এক হাতে পিঠ আরেক হাতে আহানের চুল খামচে ধরল তুরা, শুষ্ক গলায় অস্ফুটস্বরে বলল, আহানন। আহানের অবাধ্য স্পর্শের বিচরণ ছড়িয়ে পড়ল তুরার সর্বাঙ্গে, প্রগাঢ় প্রচণ্ড গভীর পুরুষালী স্পর্শ পেয়ে বেসামাল হয়ে গেল সমস্ত কায়া, বদন। শরীরের প্রত্যেকটা ভাঁজে ভাঁজে খেলে গেল আহানের উষ্ণ আদর মিশ্রিত স্পর্শ।
মাদকতায় সিক্ত অনুভূতির জোয়ারে মিশে একাকার হয়ে গেল দুটো মানবমানবী। বাইরের দমকা হাওয়া থেকে সৃষ্ট তুমুল ঝড় বর্ষণের চেয়েও বেশি তাণ্ডব তুল্য বদ্ধ ঘরে ভালোবাসার উন্মাদনার তাড়নায় মত্ত হওয়া দুজনের নিঃশ্বাস প্রশ্বাস। ধরণী জুড়ে নিকষ অন্ধকার চিরে হালকা কমলা রঙের আলো ফুটেছে। নিস্তব্ধতায় ঝিঝি পোকার ডাক অতিক্রম করে পাখির কিচিরমিচির কলরবে মুখরিত হচ্ছে পরিবেশ। সূর্যটা উকিঝুঁকি দিয়ে গগনে বুক ফুলিয়ে প্রকট হবার প্রচেষ্টায় মত্ত। আহান উপুর হয়ে ঘুমাচ্ছে। বারান্দার পর্দা ভেদ করে বৃষ্টির পরের হিম অনল তিরতির করে মৃদু আন্দোলন তুলে ছড়াচ্ছে ঘরের ভেতর। কিঞ্চিত নড়েচড়ে উঠল আহান, পিটপিট করে চোখ খুলে তাকালো। পিঠের উপর কোনো কিছুর ভার অনুভূত হতে মাথা তুলে তাকিয়ে দেখল দুটো হাত ওকে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে শরীরের সাথে লেপ্টে আছে। ছোট ছোট উষ্ণ নিঃশ্বাস আছড়ে পড়ছে পিঠের উপর। মুচকি হাসল আহান, এক হাতে আলতোভাবে তুরার মাথাটা ধরে সোজা হয়ে শুয়ে তুরার মাথাটা রাখল নিজের বুকের উপর। সারারাত ঝড় বৃষ্টির দাপটে সৃষ্ট ঠান্ডা বাতাসের মৃদুমন্দ সমীরণে কিঞ্চিত কেঁপে উঠল তুরা, আহানের বুকের ভেতর মিশে গেল। আহান কাঁথাটা টেনে জড়িয়ে দিল তুরার গায়ে। উষ্ণতা পেয়ে তুরা বিড়াল ছানার মতো গুটিয়ে গেল। ঘুমের মাঝেই মুখ ঘষে দিল বুকের মাঝে। কিন্তু নড়চড় করার ফলে পেটে যন্ত্রণাভূত হল। সারা গায়ের ভোঁতা ব্যথার প্রকোপ অনুভূত হতেই গুঙিয়ে উঠল। টিপ টিপ করে চোখ খুলতেই আহানকে খালি গায়ে এতটা নৈকট্যে দেখে ভরকে গেল। ছিটকে সরে আসতে গেলে পেটে তীব্র যন্ত্রণায় মুখ খিচিয়ে নিল। আহান তুরার অবস্থা বুঝে রয়সয়ে তুরাকে এক হাতে টেনে নিজের কাছে আনল। বুকের মাঝে জড়িয়ে কাঁথাটা শরীরে মুড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে শ্লথ গলায় বলল, সরি। আহানের আদর মিশ্রিত গলায় তুরা আরও মিয়ে গেল। যেন এই আদুরে গলায় শুনতে চেয়েছিল। আহানের নরম কণ্ঠে তুরার চোখ ভরে এলো, বুকের ভেতর মুখ গুজে ডুকরে কেঁদে উঠল। আহান হাত বুলিয়ে দিয়ে সশব্দে চুমু খেল মাথায়। আহ্লাদি গলায় বলল, কাঁদে না তো, ঠিক হয়ে যাবে। আজকেই সেরে যাবে ব্যথা। তুরার মনে অভিমান হল, কেন এমন করল আহান? সে ভালোবাসা চেয়েছিল, তার ভালোবাসায় এতটা যন্ত্রণা কেন? ভালোবাসা নামক পীড়া দিয়ে এখন সান্ত্বনা দিচ্ছে। মনক্ষুণ্ণ চোখে মুখ তুলে তাকালো আহানের দিকে, যার দৃষ্টি স্থির তার মুখের পানে। চিকচিক করা সুগভীর চোখ, ফর্সা গাল জুড়ে স্নিগ্ধতা। একরাশ মায়া আর আদরভরা দৃষ্টিতে চেয়ে আছে আহান, যার দৃষ্টি অগ্রাহ্য করা অসম্ভব। আহান পুরু ঠোঁট এলে হাসল মৃদু, তুরাকে আরও সুগভীভাবে জড়িয়ে কপালে বেশ সময় নিয়ে চুমু খেল। ব্যথাতুর হাসি ফুটে উঠল তুরার অধর জুড়ে। সাথে হতবাকও হল। এখন আর মান অভিমান হচ্ছে না, বরং আহানের দেওয়া যন্ত্রণাগুলোতেই সুখ সুখ অনুভূত হচ্ছে। দুহাতে খামচে ধরল আহানের উন্মুক্ত পিঠ। শক্তপোক্ত বাহুডোরের পিস্টনে সারা শরীরে জমাট বাঁধা ব্যথাগুলো বারংবার মনে করিয়ে দিল আহানের ভালোবাসার তীব্র স্পর্শের গভীরতা, প্রখরতা। চোখ বন্ধ করে বেশ খানিকক্ষণ আহানের বুকে মিশে থাকার পর বাহুবন্ধনী ঢিলা হল আহানের, ক্ষীণ স্বরে বলল, উঠতে পারবে তুরা? একটু কষ্ট করে ওঠো, ফ্রেশ হয়ে নাও। তুরা উঠল না, নড়ল না পর্যন্ত। আহান ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল, গায়ের উপর থেকে কাঁথা সরিয়ে দিল, তুরাকে কোলে নিয়ে উঠে দাঁড়াল, জ্বলন ধরল তুরার শরীরে।
অস্পষ্ট শব্দে আর্তনাদ করল ক্ষীণ। আহান অসহায় চোখে তুরার দিকে তাকালো, ধীর পায়ে ওয়াশরুমের ভেতর ঢুকে নামালো কোল থেকে, গিজারটা অন করে দিল। তুরা শার্ট আঁকড়ে ধরে অস্পষ্ট গলায় বলল, আপনি যান প্লিজ। ধীমে শ্বাস ফেলে আহান তুরাকে আস্তে করে আগলে ধরে শাওয়ার অন করে দিল। ফোঁটা ফোঁটা জল ছুঁয়ে গেল সারা দেহে। জলে উঠল তুরার সারা শরীর। ঠোঁটে ঠোঁট চেপে সহ্য করলেও বাঁধ ভেঙে কুকড়ে গুঙিয়ে উঠল। আহান বেশ কিছুক্ষণ পর শাওয়ার বন্ধ করে দিয়ে তোয়ালেটা এনে তুরার দিকে এগুলেই তুরা গলার শার্ট খামচে অন্যদিকে ঘুরে বলল, আপনি চলে যান প্লিজ। আহান কিছুক্ষণ নির্লিপ্ততা তাকিয়ে তুরার গায়ের উপর তোয়ালেটা রেখে বেরিয়ে গেল। তুরা গোসল সেরে গা মুছে তোয়ালেটা পেঁচিয়েই বেরিয়ে আসল। ঘরে আহান নেই, খাটের উপর ওর একটা শার্ট রাখা। আহানই রেখে গেছে শার্টটা। এগিয়ে গিয়ে দরজাটা লাগালো, পুনরায় আহানের আরেকটা শার্ট পরে নিল তুরা। আয়নার সামনে দাঁড়াতেই ভেতরটা অদ্ভুত শিহরণ দিল। চোখ মুখ ফুলে লাল হয়ে আছে, গলা বুক ঘাড়ে ছোট ছোট লাল দাগগুলি দেখে লজ্জায় নতজানু হয়ে গেল তুরা। দাগ হওয়া জায়গাতেই হাত বুলিয়ে আহানের কথাগুলো মনে পড়ে গেল। গত রাতে প্রচণ্ড উন্মাদনায় মত্ত হয়ে আহান যখন তুরার সারা শরীরে নিজের প্রবল স্পর্শের প্রখরতা গেঁথে দিচ্ছিল, তুরা অসাড় হওয়া হাতে বাধা দিতে গেলে আহান ওর হাতটা চেপে ধরে বলেছিল, আজ আর বাধা দিও না প্লিজ। তোমার ভেতর বাহিরের অন্তঃস্থল জুড়ে আমায় মিশে যেতে দাও, এক চুল ফাঁক রাখতে চাই না আমি। পরনের শার্ট খামচে চোখ মুখ মুদে ফেলল তুরা। লজ্জা, ব্যথা, সংকোচে ভেতরটা তোলপাড় করে উঠল। আহানের বলা প্রতিটি কথা কানের ভেতর প্রতিধ্বনিত হচ্ছে বারংবার। এর মাঝেই দরজায় টোকা দেওয়ার শব্দে ঘোর ভাঙল তুরার, তবে আরও অপ্রস্তুত হয়ে গেল। আহান এসেছে অবশ্যই, কিন্তু ওর সামনে দাঁড়াবে কি করে? আহানের চেহারা দেখলেও কাল রাতের প্রতিটি দৃশ্য পর্দার মতো ভেসে উঠছে সামনে। চোখ মুখ কুঁচকে এগিয়ে গেলে দরজার ওপাশ থেকে মন্থর গলার আওয়াজ শোনা গেল, দরজা খোলো তুরা, খাবার এনেছি। কাল রাত থেকে কিছুই খাওনি তুমি? অপ্রতিভ হল তুরা, অস্বস্তি বিমূরতা জেকে ধরল। বার কয়েক শুকনো ঢক গিলল। দলা পাকানো কণ্ঠে কিছু বলবে তখন আবারও আহান বলল, তুরা, কিছু হয়েছে? ঠিক আছো তুমি? হ্যাঁ ঠিক আছি আমি। তুরার গলা শুনে শান্ত হল আহান। নরম গলায় আবারও বলল, তোমার হয়ে গেলে দরজাটা খোলো। আমি খাবো না, আপনি চলে যান। আহান থমকাল। সে জানত তুরা এমন কিছুই করবে। শান্ত স্বরে বলল, তুরা, দরজাটা খোলো। কতক্ষণ এভাবে বসে থাকবে ঘরে? না আমি খুলব না, আপনি যান, আমি ঘুমাবো, ঘুম পাচ্ছে আমার। আহান ফোঁস করে শ্বাস ফেলল। কিছুক্ষণ নিঃশব্দে থেকে নরম গলায় বলল, আচ্ছা ঠিক আছে, আমার একটু কাজ আছে, আমি বাইরে যাচ্ছি। টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নিও। বলেই চলে গেল। তুরা দরজায় কান পেতে আহানের যাওয়ার শব্দ শুনল। তাও দরজা খুলল না। কয়েক মুহূর্ত বাদে সদর দরজা লাগানোর শব্দ হলে আস্তে ধীরে দরজা খুলল। মাথা বের করে আশেপাশে কাউকে দেখতে পেল না। এগিয়ে গিয়ে বাইরে যাওয়ার দরজাটাও লাগানো, যাক আহান চলে গেছে।
মন্থর পায়ে হেঁটে এগিয়ে আসলো তুরা। হুট করেই তুরাকে কেউ পেছনে থেকে এক হাতে কোমর ঝাপটে কাঁধে তুলে নিলে তুরা হতচকিত হয়ে চেঁচিয়ে উঠল, বাঁচাও, বাঁচাও ভূত! আল্লাহ আমাকে তুলে নিয়ে গেল। শাট আপ! পুরো এলাকা জাহির করবে নাকি তুমি? বলেই ধূপধা পা ফেলে রুমে এসে তুরাকে কাঁধ থেকে নামিয়ে খাটের উপর ঠাস করে বসিয়ে দিল। তুরা এখনো বাকরুদ্ধ হতবিহ্বলিত, এটা কি হল? উনি না চলে গেলেন, ভূতের মতো এসে কাঁধে তুলে নিল কি করে? আহান এক হাতের খাবারের প্লেটটা তুরার সামনে রেখে বলল, অনেক হয়েছে, এখন খেয়ে নাও, বেলা হয়েছে। তুরা কিছুক্ষণ থ মেরে বসে থেকে মাথা চুলকে বলল, কিন্তু আপনি না চলে গেলেন? হু! ছোট্ট জবাব আহানের। তুরা কিছুক্ষণ হতভম্বিত চেয়ে ভ্রু কুঁচকাল, ললাটে গাঢ় ভাঁজ ফেলে বলল, ধোঁকা, সরাসরি ধোঁকা দেয়া হয়েছে আমাকে, এত বড় গাদ্দারি! আহান শান্ত চোখে তাকাল, কাটা চামচে নুডলস পেঁচিয়ে তুরার মুখের সামনে ধরে বলল, এরকম বিচ্ছু বউ থাকলে ধোঁকা করা জায়েজ আছে। তুরা চোখ ছোট করে চেয়ে থাকল আহানের দিকে। আহান এক হাত দিয়ে তুরার মুখ টিপে হা করিয়ে নুডলস পুরে দিল মুখে। তুরা এতগুলো মুখে নিয়ে চিবাতে চিবাতে কিছু বলবে তার আগেই আহান বলল, 5 মিনিটে নুডলস ছাড়া অন্য কিছু মাথায় আসেনি, রান্না করার অভ্যাস নেই তাই কেমন হয়েছে জানি না। তুরা অনিমেষ তাকিয়ে রইল আহানের চেহারার পানে। আহান আবারও মুখের সামনে ধরলে বাধ্য মেয়ের মতো খেয়ে নিল। এক হাতে ফোন চাপছে আর এক হাতে তুরাকে খাইয়ে দিচ্ছে। তুরার ইচ্ছে করল ছুটে ঝাপটে ধরতে আহানকে। মনে পড়ে গেল প্রথম দিকের কথা, যখন তুরাকে চোখের সামনেও দেখতে চাইত না আহান, দু চক্ষের শুল ছিল যেন, অথচ আজ দেখো সেই আহান যত্ন করে নিজে রেঁধে খাইয়ে দিচ্ছে তুরাকে। তুরা তো বরাবর এটাই চেয়েছিল আহান নিজে তার কাছে আসুক, তাকে ভালোবাসুক, একটু যত্ন করুক। এই তো। আর কি চাই তার? আনন্দে সুখানুভূতিতে আপ্লুত হয়ে চোখ ভরে এলো তুরার। আহান ফোন থেকে মুখ তুলে তুরার দিকে তাকালে ওর চোখে পানি দেখেই স্তম্ভিত হয়ে বলল, তুরা, কি হয়েছে, কাঁদছ কেন? খেতে ভালো হয়নি? ঘন ঘন মাথা নাড়াল তুরা, না সূচক সম্মতি দিয়ে আবারও হা করল। আহান কিছুটা বিস্ময় আর বিচলিত হয়ে তুরার মুখে নুডলস তুলে দিল। তুরা খেতে খেতে বলল, ঝাল হয়েছে তো তাই চোখে পানি এসে গেছে। তাছাড়া মনেও হচ্ছে না প্রথম রান্না করেছেন। সত্যি করে বলুন তো এর আগেও কাকে কাকে খাইয়েছেন নিজে বানিয়ে? আহান হাসল বিস্তর, সুনিপুণ চেহারা আর পুরু অধর বিস্তৃত হল। হাতের আঙুলে তুরার মুখে লেগে থাকা খাবার মুছিয়ে দিল। প্লেটটা নিয়ে বেরিয়ে গেলে তুরা অপলক চেয়ে রইল। আসলেই কি এটা সত্য? সে স্বপ্ন দেখছে না তো? এত সুখ সুখ কেন লাগছে? ঘোর নয় তো? নাকি স্বপ্ন? সত্যিই কি স্বামী নামক মানুষটার ভালোবাসা পাওয়ার সৌভাগ্য হয়েছে, নাকি বিভীষিকা ভালোবাসার? গোধূলির আলোয় রাঙা দিগন্ত। শরতের আকাশের তুলতুলে মেঘ, গগনে ক্ষণে ক্ষণে পুঞ্জীভূত মেঘেদের ছোটাছুটির দৃশ্যটা দেখতে ভীষণ মনোরম লাগছে। মেঘেদের কত শান্তি! তাদের জীবিকা, পরিবারের দায় নেই, কোনো নির্দিষ্ট ঠাঁই নেই, গন্তব্য নেই। যখন যেখানে খুশি উদয় হয় আবার মিলিয়ে যায়। আচ্ছা, মানুষের জীবনও যদি মেঘেদের মতো হতো, কত ভালো হতো তাই না?
ওদের কোনো বাধা বিপত্তি থাকতো না, আফসোস, হতাশা থাকতো না। কার কথা ভাবছেন স্যার? কিশোরী চিকন কণ্ঠে ঘোর ভাঙল সাদমানের। জানালার বাইরে আকাশের খোলামেলা দৃশ্য থেকে চোখ ঘুরিয়ে তাকালো রিমঝিমের দিকে, নির্লিপ্ততা ভঙ্গিমায় বলল, কিছু না স্যার, একটা প্রশ্ন করব। সাদমানের জবাবের অনতিবিলম্বে প্রশ্ন ছুড়ল রিমঝিম। সাদমান ললাটের ভাঁজ প্রগাঢ় করে তাকালো। এই মেয়ে যতবারই তাকে প্রশ্ন করেছে কোনো না কোনো উদ্ভট কথাই বলেছে, যা সাদমান আজ অবধি শোনেনি। এবারও নিশ্চয় সেরকমই বলবে। নড়েচড়ে বসল সাদমান। রিমঝিমকে উদ্দেশ্য করে কিছু বলবে তার আগে সেই প্রশ্ন করে বসল, আপনার গার্লফ্রেন্ড আছে স্যার? হকচকিয়ে উঠল সাদমান। এই জন্যে এই মেয়ের সামনে বেশিক্ষণ থাকতে তার অস্বস্তি লাগে, কখন কি প্রশ্ন করে ফেলবে নিজেও জানে না। চোখে মুখে বিরক্ত আর রাগিত ভাব জমল সাদমানের। গলা ঝেড়ে বলল, টিচারকে কেউ এ ধরনের প্রশ্ন করে? মাথার ভেতর কি সবসময় উল্টা পাল্টা চিন্তাভাবনায় ঘোরে তোমার? ভ্রু যুগল কুঞ্চিত হল খানিক, তবুও চোখে মুখে কৌতূহল, যেন খুব রহস্যময় কিছু জিজ্ঞাসা করেছে, জানতে না পারলে মন ক্ষান্ত হবে না। হাতের কলমটা রেখে গালে হাত দিয়ে বলল, মানুষ প্রেমে পড়লে উদাসীন থাকে, রাত দিন গভীর ধ্যানে মত্ত থাকে, আশেপাশের হুঁশ থাকে না। কখনো আকাশ কখনো মাটিতে তাকিয়ে আনমনেই কিসব ভাবে। আপনাকে এক ধ্যানে আকাশের দিকে তাকিয়ে থাকতে দেখে আমার মনে হলো আপনিও প্রেমে পড়েছেন, তাই জিজ্ঞাসা করলাম। আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকা স্বাভাবিক, এতে উল্টা পাল্টা কেন ভাবতে যাব? ছোট বাচ্চাদের বুঝো দেওয়ার মতো করে বলল রিমঝিম। সাদমান কিরকম অভিব্যক্তি দিবে বুঝে পেল না। এই মেয়েটা বয়সের তুলনায় বেশি বোঝে, যাকে বলে ইচড়ে পাকা। গাম্ভীর্যতা উপচে পড়ল চেহারার। কাঠ কাঠ গলায় বলল, একটু বেশিই বোঝো তুমি, তোমাকে তো এমসিকিউ সলভ করতে দিয়েছিলাম, করেছ? বলেই কড়া চোখে চেয়ে রিমঝিমের সামনে থেকে খাতাটা হাতে নিলে দেখল এক লাইন ও তো করেই নি, বরং আঁকিবুকি করে রেখেছে পৃষ্ঠা ভরে। মেজাজ গরম হল সাদমানের। এই মেয়ের মাঝে পড়াশোনার ন্যূনতম আগ্রহ নেই। পড়তে বসলে নানান কথা আর আজগুবি প্রশ্ন জুড়ে বসে। সমস্যা কি? একটা ম্যাথও করনি? আমি করাতে গেলাম বললে পারবে, করতে দিল তাও না করে পৃষ্ঠা ভরে ড্রয়িং করেছ। আমি কি ইয়ার্কি করতে এসেছি এখানে? চটে গিয়ে বেশ গমগমে গলায় বলল সাদমান। সচরাচর তার মেজাজ এতটা খারাপ হয় না, কিন্তু মেয়েটা এসে থেকেই জ্বালিয়ে মারছে ওকে। রিমঝিমের উত্তর না পেয়ে আবারও বলল, পড়াশোনার ইচ্ছে যদি নাই থাকে তাহলে বাড়িতে বলে দাও, আমারও টাইম নষ্ট হবে না আর তাদের ও টাকাগুলো জলে যাবে না। আমি তো বিয়েই করে নিতে চাই, কিন্তু ওই যে আমার ঘাড়ের উপর বসে আছে এক আপদ, ওর বিয়ে না হলে তো আমারটা হবে না। ততদিন না চাইতেও আমাকে এই রসকসহীন কাঠখোট্টা লেখাগুলো পড়তে হবে। হতবিহ্বলতায় চোয়াল আলগা হয়ে গেল সাদমানের। ভেবেছিল বকে দিল নিশ্চয় দুষ্টুমি কমিয়ে পড়াশোনা করবে, কিন্তু এ তো সোজা বিয়ের কথা তুলে নিল। সাংঘাতিক মেয়ে। আগা লাও যেদিকে যাবে গোড়া লাও, ও সেদিকে যাওয়াই স্বাভাবিক। দম ছেড়ে বিড়বিড়িয়ে বলল সাদমান। যার অর্থ ফারিহা যেমন তার বোন ও ঠিক তেমনি। এই মেয়ে যে তার নাভিশ্বাস উঠার জো করবে সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে সাদমান। রিমঝিমের সামনে থেকে বইটা নিয়ে সিলেবাস বের করে দাগিয়ে দিল, পড়াগুলো ভালো মতো বুঝিয়ে দিয়ে বলল,
শোনো ঝুমঝুম। ঝুমঝুম না রিমঝিম। সাদমানের কথার মাঝে টুসকি দিয়ে বলল রিমঝিম। তপ্ত একটা প্রশ্বাস ফেলল সাদমান, বচন ভঙ্গি আবারও গম্ভীর করে বলল, আমি তোমাকে আরও একবার বলছি, দুষ্টুমি আর আজগুবি কথা বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগী হও, না তো এভাবেই চলতে থাকলে আমি তোমার আব্বু আম্মুকে জানাতে বাধ্য হব। তারা আমাকে এখানে পোড়ানোর জন্যে এনেছে। শুধু শুধু গল্প গুজব করে আমার রিজিক হারাম করতে চাই না আমি। আশা করি বুঝতে পেরেছ। বলেই উঠে দাঁড়াল। ফোনটা পকেটে ভরে দরজা দিয়ে বেরিয়ে গেল। সাদমান বেরিয়ে গেলে দরজার পাশ থেকে বেরিয়ে এলো ফিরোজ ইসলাম, চোখের চশমাটা ঠিক করে পেছনে দুহাত বাঁধা রাখা ভঙ্গিতে এগিয়ে এসে দাঁড়াল বারান্দায়। সাদমান বাড়ি থেকে বেরিয়ে দ্রুতগতিতে হেঁটে মিলিয়ে গেল রাস্তার মাঝে, কাঠিন্য আর গাম্ভীর্যে বুঁদ মুখাবয়বে তাকিয়ে রইল ফিরোজ ইসলাম নির্লিপ্ততা, নিষ্ক্রিয়ভাবে। সন্ধ্যার আজান দিতেই ঝিঝি পোকারা তাদের উপস্থিত জানান দিতে একসাথে তাল মিলিয়ে নিশাচরে গান ধরেছে, তার সাথে তাল মিলিয়েছে ব্যাঙে ডাকও। বর্ষাকাল পার হওয়ার পরেও এমন হুটহাট ঝড় বৃষ্টি একেবারেই ভাল লাগছে না তুরার। মাগরিবের নামাজ পড়ে বসেছে টেবিলে, বই মেলেই ঝিমুচ্ছে। একটা অঙ্ক কিছুতেই পেরে উঠছে না। যতবারই করছে মাঝখানে এসেই আটকে যাচ্ছে। এর মাঝে ওয়াশরুমের দরজা খোলার খট করে শব্দ হল, তুরা পেছনে তাকাতে গিয়েও তাকালো না। আহানের দিকে তাকাতে এখনো ভীষণ লজ্জা লাগছে ওর। সকালে তুরাকে খাইয়ে আহান বেরিয়েছিল কিছু কাজে, ফিরেছে খানিক আগেই। রুবি আর আমেনা কাল সকালে ফিরবে বলে জানিয়েছে। তুরা কাটাকাটি করে আবারও একই অঙ্কটা শুরু করল, কিন্তু আবারও সেই মাঝে এসেই আটকে গেল। কলমের হেডটা ঠোঁটে ঘষছে আর বারবার খাতার দিকে তাকাচ্ছে, কিছুতেই মিলাতে পারছে না। হঠাৎ নিজের ঘাড়ে পিঠে পানির ছিটা পড়তেই চমকে উঠল। ডান পাশে ঠান্ডা হাওয়ার উপস্থিতি পেতেই ঘাড় ঘুরিয়ে তাকালো। এক হাতে তোয়ালেটা দিয়ে মাথা মুছতে মুছতে তুরার খাতার দিকে তাকালো স্থির দৃষ্টিতে। তড়িৎ চোখ ফিরিয়ে নিল তুরা। হাতের তোয়ালেটা গলার দুপাশে ঝুলিয়ে তুরার হাত থেকে কলমটা নিল। বা পাশে এক হাত রেখে আরেক হাতে কলমটা নিয়ে ঝুঁকে এলো তুরার একদম কাছাকাছি। চুল থেকে পানির বিন্দুগুলো টপকে একটা দুইটা করে পড়ছে তুরার খাতায়, হাতে, ঘাড়ে। কেঁপে কেঁপে উঠছে তুরা, তবুও পুনশ্চ সলজ্জ চোখে তাকালো আহানের দিকে। কলমের ঘষাঘষ শব্দ করে 2 লাইনে অঙ্কটা শেষ করে দিয়ে আবারও সোজা হয়ে দাঁড়ালো আহান। তুরা ঘাড় ঘুরিয়ে সোজা হয়ে বসল চুপচাপ, ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে শটান দাঁড়াল। গোসলে যাওয়ার আগে দেখলাম এই ম্যাথটা নিয়েই বসে আছো, এখন পর্যন্ত অন্যটা অবধি পৌঁছাতে পারলে না। নিষ্ক্রিয় ভঙ্গিতে গাঢ় গলায় বলল আহান। তুরা উত্তর করল না। কি বা বলবে পারছিলি তো না। তুরাকে চুপ থাকতে দেখে আহান কণ্ঠের খাদে আরও গাম্ভীর্য এনে বলল, আই আস্কড ইউ সামথিং। পারছিলাম না। ভীষণ আস্তে মিনমিনিয়ে বলল তুরা। ঠোঁট গোল করে নিঃশ্বাস ছাড়ল আহান, প্রশস্ত আঁখি মেলে তাকায় তুরার দিকে। তুরা বিব্রত হয়, লজ্জায় নতজানু হয়। কিন্তু সেসবের তোয়াক্কা না করে আহান চেয়ার টেনে বসল তুরার পাশে। ওর সামনে থেকে বই কলম নিজের কাছে নিয়ে চাপা গলায় বলে, আর মাস খানেক পর এয়ার ফাইনাল, অথচ এখনো বইয়ের মিডল চ্যাপ্টারেই পড়ে আছো। ফেল করার চিন্তা ভাবনা আছে?
তুরা মুজ কাচুমাচু করে, ডাগরডোগর আখিযুগল মেলে অসহায় ভঙ্গিতে তাকায় আহানের দিকে, যে আপাতত বই দাগাতে ব্যস্ত। বৃহৎ একটা ঢোক গিলে নড়েচড়ে বসে, কালো মেঘে ঢাকা পড়ল মুখখানা। এখন কি না আহান দ্য গ্রেট মাস্টার মশাই এর কাছে পড়তে হবে। তুরা তুই শেষ, তোর মগজে আজ ভর্তা, হালুয়া ফালুদা সব হবে। পিচ ঢালা রাস্তায় ছোট ছোট পা ফেলে এগোচ্ছে তুরা। তাপমাত্রা খুব বেশি না হলেও বেশ অনেকক্ষণ হাঁটার ফলে কপাল বেয়ে ঘাম ঝরছে। রাস্তার এক পাশে দাঁড়িয়ে হাতের উল্টো পিঠে ঘাম মুছে ব্যাগ থেকে পানির বোতল বের করে ঢক ঢক করে গিলে আবারও হাঁটা ধরল। হাত ঘড়িতে সময় সকাল 8:36। এখনো অনেকখানি সময় আছে ক্লাস শুরু হতে। তুরা আনমনা হয়েই ধীরে সুস্থে হাঁটতে থাকে। সকালে আহানের ঘুম ভাঙার আগেই উঠে বেরিয়ে পড়েছে, তবে তুরা বের হওয়ার আগেই রুবি আর আমেনা খাতুন ফিরেছে, সঙ্গে রাইমা কেউ সাথে এনেছে। ওদের সাথে কথা বলেই বেরিয়েছে তুরা। কাল অর্ধেক রাত পর্যন্ত টেবিলে বসে একের পর এক ম্যাথ সলভ করেছে। আহানের করা নির্দেশ, ক্লাসে দেওয়া সাজেশন শেষ না হওয়া অবধি ওর ছুটি নেই। বিষণ্ণ মনে বসে ম্যাথ করতে করতে টেবিলেই কখন ঘুমিয়ে গেছিল খেয়ালই হয়নি। সকালে ঘুম ভাঙলে দেখল খাটের উপর আর আহানের শরীরে ঘেঁষে শুয়ে আছে। আহানের ঘুমন্ত চেহারাটা দেখলেই তুরার অপ্রতিভ মন গহীনে বারবার উকি দিচ্ছে সেদিনের দৃশ্য, আহানের স্পর্শ। তাই লজ্জা ঢাকতে এক প্রকার আহানকে এড়িয়েই চলে এসেছে তাড়াতাড়ি। আরও বেশ কিছু দূর হাঁটার পরে হুট করেই মার্কেটের ভেতরের রেস্টুরেন্টের কাচের ফাঁকে চোখ যেতে ভ্রু কুঁচকে এলো তুরার। বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে ঠাউর করার চেষ্টা করল। ওটাই আজ ভাই না? আপন মনেই বিড়বিড়ালো তুরা, ললাটে অসংখ্য ভাঁজ পড়ল আনজানেই। তুরার ঠিক সামনের রাস্তার ওপাশে রেস্টুরেন্টে সামনাসামনি বসে মাহিদ আর একটা মেয়ে। মাহিদের চেহারা স্পষ্ট দেখা গেলেও মেয়েটা তুরার দিকে পিঠ করে বসে থাকায় একেবারেই দেখা যাচ্ছে না। তুরা বেশ কিছুক্ষণ লক্ষ্য করার প্রচেষ্টা করেও মেয়েটাকে দেখতে পেল না। ঘাড়ে থাকা ব্যাগের হাতাটা এক হাতে আঁকড়ে ধরে রাস্তার দুপাশে তাকিয়ে এগোতে নিলেই খপ করে বাহু চেপে টেনে নিল একটা শক্তপোক্ত হাত। তুরা হকচকিয়ে তাকালেই একজোড়া রেশপূর্ণ গম্ভীর চোখ দুটো খুব কাছে আবিষ্কার করল। সরে যেতে গেলে প্রশস্ত হাতের বন্ধন আরো দৃঢ় হল, তীক্ষ্ণ গলায় বলল, কি করছিলে তুমি? রাস্তা পার সময় ধ্যান থাকে না যে গাড়ি চলে আসতে পারে। এক ধাক্কা লাগলেই তো বুড়িগঙ্গায় গিয়ে পড়বা। ছাদ করে উঠল বুকের ভেতর। তুরাকে সরিয়ে আনার সাথে সাথেই ওদিক দিয়ে একটা দ্রুতগামী ট্রাক চলে গেল। ভাগ্যিস আহান হাত টেনে ধরেছিল। শ্রবণযন্ত্রে আবারও আসলো একই কাঠ কাঠ কণ্ঠস্বর। ঠিকঠাক চলা ফেরাও তো করতে পারো না, তাও পাকনামি কমে না। কতবার বলেছি একা একা আসবে না। এত কিসের পাড়া তোমার ভার্সিটিতে আসার? নতমস্তকে দাঁড়িয়ে রইল তুরা। অন্য সময় হলে হয়তো সেও ফতাফত কয়েকটা কথা শুনিয়ে দিত, কিন্তু এখন তো দোষটা তারই। কি উত্তর দিবে? আর তাছাড়াও আহানের মুখের দিকে তাকানোর ন্যূনতম হিম্মত নেই তুরার। নতজানু হয়ে দাঁড়িয়ে থেকেই হঠাৎ মাহিদের কথাটা মনে পড়তেই চকিত নজর ঘুরিয়ে তাকাতেই দেখল মাহিদ যেখানে বসে ছিল জায়গাটা ফাঁকা। এদিক ওদিক জহুরি নজর বুলাতেই চোখে পড়ল ধূসর বর্ণের গাড়িটার ধুলো উড়িয়ে চলে যাওয়ার দৃশ্য। ধাতত হাত ঝামটা দিয়ে বলল তুরা, একটুর জন্যে দেখতে পারল না মেয়েটাকে। মাহিদ তো এ দেশে ফিরেছে বেশি দিন হয়নি, আর কারো সাথে খুব একটা মিশতেও দেখা যায় না।
তাহলে মেয়েটাকে পেছনে থেকে খুব চেনা চেনা লাগছিল তুরার। কাকে খুঁজছো তুমি? আকস্মাৎ গম্ভীর কণ্ঠস্বরের তীক্ষ্ণ প্রশ্নে সচকিত হয়ে তাকালো তুরা। আহান যে এখানেই আছে কথাটা নেহাত ভুলেই বসেছিল। নিজের বোকামির উপর এখন নিজেই চড়াও হচ্ছে, নিজেই মনে মনে ভাবছে এই লোকটা ঠিকই বলে, আমি আসলেই স্টুপিড। কথাটা মনে মনে বললেও মুখ ঝুঁকিয়ে রেখেই মন্থর গলায় বলল, না, আমার মনে হলো ওখানে ফারিহা আছে, তাই আর কি। বিরক্তি সুলভ চাহনিতে কিছুক্ষণ তাকিয়ে থাকলো আহান। কালো রঙের প্যান্টের পকেটে গুজে রাখা হাতটা বের করতে করতে ধিমি গলায় বলল, গাড়িতে বসো। বলেই চাবি বের করে গাড়িতে উঠে বসলে তুরাও ধীর পায়ে হেঁটে গাড়িতে উঠে বসলে চলতে শুরু করলো 4 চাকার গাড়িটা। 5 মিনিটের মাথায় ভার্সিটির গেইটের কাছে এসে দাঁড়ালে তুরা আহানের দিকে না তাকিয়েই নেমে গেল গাড়ি থেকে। তুরার চলে যাওয়ার পানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো আহান, বিড়বিড়িয়ে বলল, যখন চাইতাম না তখন চোখের সামনেই ঘুরে নেচে বাড়াতো, এখন যখন ছেড়ে থাকতে পারি না তাই পালাই পালাই করে। যে যন্ত্রণাটা দিচ্ছ তুরা রানী। ফোঁস ফাঁস করে দীর্ঘশ্বাস ছাড়ল আহান। মেয়েটাকে ধরলেই লজ্জায় মিয়ে যায়। গত পরশুর পর থেকে তো তাকিয়ে কথা অবধি বলছে না ঠিক করে। আহান যতটা সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করলেও তুরার সবসময় দূরে পালানোর চিন্তায়। কিন্তু আহান তো এখন একটুও থাকতে পারে না আদুরে চেহারাটা দেখতে না পারলে। এখন নিজেরই আফসোস মনে হচ্ছে, সেদিনই ওর সবটা ধরা দেওয়া উচিত হয়নি। এর চেয়ে আগেই ভালো ছিল, অন্তত ছটফট করে সব সময় আহানের আশেপাশেই তো থাকত। ক্লান্ত ভঙ্গিমায় ঘাড় দুদিকে নাড়িয়ে গাড়িটা পার্ক করে আহানও ভেতরে প্রবেশ করল। তা নয় তো কি, ও নিজে তো ইচড়ে পাকা হয়েছে, সাথে ওর বোনকেও একই পথে টেনেছে। ক্লাস 7-এ পড়া একটা পিচ্চি মেয়ের মাথায় কিনা বিয়ের চিন্তা ঘোরে। ভাবা যায়? কেন ভাবা যাবে না? ভাবলেই ভাবা যায়। সবাই তো তোর মতো ইন্ট্রিগেশন আর ফাংশন নিয়ে পড়ে থাকবে না সারাদিন, লেখাপড়ার বাইরেও কিছু আছে। সদা সর্বদার মতো দায়সারা ভাবেই বলল ফারিহা। সাদমান এসে থেকে তুরাকে রিমঝিমের কার্যকলাপ শোনাচ্ছিল। ওর কথার মাঝেই বা হাত ঢুকিয়ে বলে আবারও চুইংগাম চিবাতে ব্যস্ত হয়ে পড়ে ফারিহা। তুরা গাল টিপে হাসল, আগ্রহ দেখিয়ে সাদমানকে জিজ্ঞাসা করল, শুধু এসব আজগুবি কথা বলেই সময় পার করে দেয় নাকি পড়াশোনাও করে? তুরার প্রশ্নে যেন আরেকটু চকিত হল সাদমান। সোজা হয়ে বইটা হাত থেকে রেখে বলল, পড়াশোনা। ওকে হোমওয়ার্ক করতে দিল বলে ঘুমিয়েছিলাম, মন ভালো ছিল না। অমুক সিরিয়ালে নায়িকার সাথে নায়কের ঝগড়া হয়েছে, অমুক বান্ধবীর সাথে শপিং করতে গেছিল। আর যদি আমি সামনে বসেও করতে দিই তাহলে খাতা ভরে আঁকিবুকি করে রাখে। আমি ভাবতেও পারি না ওর মাথায় কিসব চলে। সাথে বড় বোন ও তো একটা জুটিয়েছে। কই শাসন করবে তা না, আগের টিউটর বেশি পড়া দেয় বলে ওকে ভূতের মিথ্যে ভয় দেখিয়ে ভাগিয়ে দিয়েছে। হাহা করে হেসে উঠল তুরা সাদমানের বলার ভঙ্গি দেখে। বেচারা বিশাল বিপাকে পড়েছে বোঝাই যাচ্ছে। এদিক ফারিহা আবার ক্ষেপে বলল, তো ও পড়াশোনা করে না, ওকে বক। তোর স্টুডেন্ট তুই, যেমন বল, আমায় টানছিস কেন? আমি কি বলেছি ওকে যে তুই বিয়ের চিন্তাভাবনা কর? বড় বোন বিয়ের জন্য দিনরাত নাচানাচি করলে ছোট বোন ও তো তাই করবে। আর চোখে চেয়ে মুখ ঘুরিয়ে বলল সাদমান।
ফারিহা ওর দিকে তীক্ষ্ণ ক্ষেপা দৃষ্টিতে তাকিয়ে বলল, হ্যাঁ অবশ্যই করব, নাচব গাইব যা খুশি করব। বিয়েই তো করতে চেয়েছি, রুম ডেট না, এতে এত রিয়েক্ট করার কিছু নেই। বিয়ে না করলে বংশবৃদ্ধি করবে কি করে? চোখ মুদে ধরল সাদমান। তুরা ফারিহার মুখ চেপে ধরল। এই মেয়ের মুখে কোনো দিন ও লাগাম হবে নস, যা মন বলে দেয়। সাদমান বিড়বিড় হিপোক্রিয়েট বলে আবার কলম দিয়ে বই দাগিয়ে পড়া শুরু করল। তুরা প্রশ্নগুলো দাগাচ্ছে আর একটু পরপর খুঁচিয়ে যাচ্ছে ফারিহাকে পড়ার জন্য, কিন্তু সেসবকে পুরোদমে অগ্রাহ্য করে আরামে পায়ের উপর পা তুলে বসে আছে। খানিক বাদেই আগমন ঘটল আহানের। এসেই ডেস্কে দাঁড়িয়ে লেকচার শুরু করল। লেকচারের মাঝে মাঝে বোর্ডে লিখছে আর বুঝাচ্ছে। আর চোখে একবার আহানের দিকে তাকিয়ে নোট করায় মনোনিবেশ করল তুরা, কিন্তু নিজের অজান্তেই পুনর্বার দৃষ্টি নিক্ষেপ করল আহানের দিকে। শরীর জুড়ে ঠান্ডা রক্তের স্রোত বয়ে গেল, অন্তঃস্থল দ্রিমদ্রিম শব্দে কেঁপে উঠল। সম্পূর্ণ দৃষ্টি মেলে স্থির তাকিয়ে আছে আহানের ঘাড়ে 3টা আঁচড়ের দাগে। ফর্সা ঘাড়ে 3টা নখের আঁচড়ের গাঢ় দাগ অত্যাধিক তাজা দেখাচ্ছে। মাঝখানে একদিন কেটে গেছে অথচ দাগটা এখনো তাজা দেখাচ্ছে। এত জোরে খামচে ধরেছিল সে। কই আহান তো টু শব্দ পর্যন্ত করেনি। লজ্জা শরমে কান দিয়ে গরম ধোয়া বেরোচ্ছে তুরার। শুকনো ঢোক গিলে ফারিহার দিকে তাকালো একবার। এই মেয়ে যদি একবার লক্ষ্য করেছে ওকে পচাতে পচাতে ঘেটে ফেলবে। পুনশ্চ তাকালো সামনে, ফ্যাল ফ্যাল দৃষ্টিতে হা করে চেয়েই রইল আহানের দিকে। আহান লেকচারের মাঝেই তাকালো একবার তুরার দিকে। পুনরায় তাকালে চোখাচোখি হল দুজনের। আহান বিব্রত হল খানেক। তুরা এভাবে কেন তাকিয়ে আছে তার দিকে? সেসব অগ্রাহ্য করে আবারও লেকচারে মনোযোগী হলেও তুরার স্থির দৃষ্টি বারবার তার চিত্তবিক্ষেপ ঘটাচ্ছে। ঝাঝালো দৃষ্টিতে তুরার দিকে তাকালো সকলের অগোচরেই। তুরা লজ্জায় মূর্ছা গেলেও দাঁতে দাঁত চেপে আলতোভাবে নিজের ঘাড়ে হাত ইশারা করল আহানকে। সেদিকে লক্ষ্য করে নিজের ঘাড়ে হাত দিল আহান। এতক্ষণে ব্যাপারটা বুঝতে পারল। তবুও সে বিজোড় গায়ে না মেখে বরং তুরার ত্রপার পাল্লা আরও ভারী করে কিঞ্চিৎ হাসল। ক্লাসে উপস্থিত অনেকেই লক্ষ্য করল আহানের মুখের ছোট হাসির আভাসটুকু। সকলেই যেন স্তম্ভিত, বিস্মিত। আহানের হাসিটা যেন ডুমুর ফুল দেখার মতোই। ডিপার্টমেন্টের সবচেয়ে গম্ভীর মুখচোরা স্যারকে আনমনেই হাসতে দেখে সবার মাঝে ফুসুরফাসুর লেগে গেল। তুরা আশেপাশের সকলের গুঞ্জনে কান না দিল ও আহানের হাসি দেখে বিমূর্ত হয়। অবিন্যস্ত চোখে এদিক ওদিক তাকায় যেন কেউ দেখে ফেলল কিনা। সারাটা ক্লাস এভাবেই কেটে গেল। তুরা কুণ্ঠিত লজ্জিত হয়ে মুখশ্রী আন্ত করে রাখলেও আহান দিব্যি ক্লাস নিয়েছে, আর তুরাকে ওর দুষ্টুমিপূর্ণ চোখে বিব্রত করেছে। ক্লাসের পাঠ চুকিয়ে বেরিয়ে এলো তুরা। সাদমান আর ফারিহা ঝগড়া করে দুজন রিকশা নিয়ে চলে গেছে। ভার্সিটি থেকে তহমিনার ফ্ল্যাটের দূরত্ব কিঞ্চিৎ কয়েক মিনিটের পথ। জামা কাপড়গুলোও আনতে হবে। তাই অনতিবিলম্বে আহানের নাম্বারে 2 লাইনের মেসেজ টুকে ফুফুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল তুরা। মিনিট 10 বাদে পৌঁছেও গেল। দরজার সামনে দাঁড়িয়ে দুবার বেল চাপতেই একটি গোলগাল সুশ্রী মুখ খুলে দিল দুয়ার। তহমিনাকে দেখেই জড়িয়ে ধরল তুরা। দুহাতে ঝাপটে ভদ্রমহিলা আদর ভরা গলায় বলল, 2 দিন বাদে তাহলে মনে পড়ল মামনির কথা।
তোমাকে রোজই মনে পড়েছে মামনি, শুধু আসার সুযোগ হয়নি। মুখ তুলে তুরা বলল। তহমিনা তুরাকে এক হাতে আগলে ধরে বলল, এখন তো হয়েছে, আয় ভেতরে আয়। তোর পছন্দের বিরিয়ানি করেছি, খেয়ে যাবি কিন্তু। তোমার হাতের বিরিয়ানি মিস করব এমনটা তো হতেই পারে না মামনি। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি। বলে ব্যাগটা রেখে ফ্রেশ হয়ে আসলো। তহমিনা খাবার বেড়ে প্লেট নিয়ে আসলো তুরার সামনে, ওকে খাইয়ে দিতে দিতে বলল, রাজিয়ার সাথে কি আর দেখা বা কথা হয়েছিল তোর? তুরার মুখে ভাতের লোকমা তুলে দিয়ে জিজ্ঞাসা করল তহমিনা। তুরা ভ্রু যুগল কিঞ্চিত নাড়িয়ে খানিক জোরটা ভরা চেহারায় না জানাল। খাবার চিবাতে চিবাতে বলল, না তো, কেন, কিছু হয়েছে? কাল রাতে ফোন করেছিল আমাকে, ইমতিয়াজের শরীরের অবস্থা নাকি আরও খারাপ করেছে। যত দ্রুত সম্ভব হৃৎপিণ্ডের সার্জারি করাতে বলেছে ডাক্তার। চিকিৎসার জন্য লাখ খানেক টাকার প্রয়োজন। শান্তসুলভ ভঙ্গিতে বললেও চোখ মুখ জুড়ে চিন্তার ভাঁজ স্পষ্ট দেখতে পেল তুরা। গ্লাস তুলে পানি গলাধকরণ করে বলল, তুমি কি বলেছ? আমি রাজিয়াকে তেমন কিছু বলিনি, কিন্তু না বললেও ইমতিয়াজ তো আমারই ভাই। ওর এই বিপদের দিনে তো মুখ ফিরিয়ে রাখতে পারি না। তাই আমার নিজের কাছে বেশ কিছু টাকা আছে জমানো, সেটা নিয়ে কাল আমি যাব। তুরা দমল, খানিকক্ষণ নিশ্চুপ থেকে নীরবতা ভেঙে বলল, মামুনি, তুমি তো জানো বাবার ব্যবসার বাইরে যা কিছু ছিল সব আমার জন্যেই রেখে গেছে। বাবা প্রয়াত হওয়ার কিছুদিন আগেও আমার নামে লাখ খানেকের বেশি টাকা ব্যাংকে ডিপোজিট রেখেছিল। তাই আমি চাচ্ছি তুমি চাচাকে সেই টাকাটাই দাও। একদম না ভাই, তোর জন্যে যা রেখেছে ওটা তোরই থাক। এত কিছুর পরেও ওকে কেন দিতে চাচ্ছিস? আর আমি তো দেব বলেছি। তুরা জানত তহমিনার অভিব্যক্তি ঠিক এমনটাই হবে, তাই বিচলিত হল না। শান্তভাবেই তাকালো, অতঃপর তহমিনার হাত ধরে বলল, মামনি, বাবা তো কত কিছুই রেখে গেছে। আর তার মাঝে সবচেয়ে বড় উপহার হিসেবে তুমি আর তার এত ভালো বন্ধুকে রেখে গেছে, যে আর যার পরিবার কখনো আমাকে ন্যূনতম অভাব বোধটুকু বুঝতে দেয় না। আমার প্রয়োজনের আগেই সবটা দিয়ে ভরিয়ে দেয়। এতগুলো মানুষের দোয়া, ভালোবাসা, ছায়া, আদর পাওয়ার পর আর কি লাগে বলো? আর চাচা অথবা চাচির উপর আমার কোনো আক্ষেপ বা অভিযোগ নেই, মানুষ মাত্রই ভুল। এখন তার বিপদের সময় টাকাগুলো উনাকে দিয়ে আমি সন্তান ধর্মটুকুই পালন করতে চাই মামনি। বাবা থাকলেও তো ঠিক এমনটাই করত, তাই না? তাই উনার সন্তান হিসেবে এটা আমার দায়িত্ব, কর্তব্য। তুরার সমস্ত কথাটুকু শুনে তহমিনার চোখ ছাপিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। এক হাতে তুরার মুখখানা বুলিয়ে আদর ভরা ধরা গলায় বলল, ভাই চলে গেছে তো কি, নিজের প্রতিচ্ছবিটা ঠিকই তোর মাঝে রেখে গেছে মা, ও থাকলেও ঠিক এমনটাই করত। তুরা হাসল বিস্তর। আরও কিছুক্ষণ কথাবার্তা বললে তহমিনা রাজি হল। খাওয়া শেষে জামা কাপড় গোছাতে গোছাতে তহমিনাকে জিজ্ঞাসা করল, ইয়াজ ভাই কোথায় মামনি? এসে থেকেই তো দেখছি না। ও তো সকালেই বেরিয়েছে কোনো কাজ আছে বলে। চিন্তিত হল তুরা, ললাটে ভাঁজ ফেলে ভাবল কি এমন কাজ যে মামনি কেউ বলে যায়নি। আজকে ভার্সিটিতেও দেখেনি মাহিদকে। সকালে রেস্টুরেন্টে যে ওটা মাহিদ ছিল, এ ব্যাপারটাতেও তুরা সুনিশ্চিত।
বেশ খানিক কিছু একটা ভাবার পর ললাট প্রসারিত করল, ঠোঁটে বাঁকা হেসে আবারও জামা কাপড় গোছানোতে ব্যস্ত হলে টুং করে দরজার বেল বেজে উঠল। তুরা, মা দেখ, মাহিদ এসেছে হয়তো, আমি থালগুলো ধুচ্ছি, খুলে দে তো। তুরা জামা কাপড় রেখে চুলগুলো হাত খোপা করতে করতে এগিয়ে গিয়ে দরজা খুলতেই হাস্যজল চেহারা মিলিয়ে গেল, অনাকাঙ্ক্ষিত মুখ দেখে তটস্থ হয়ে হা করেই রইল। এভাবেই দাঁড় করিয়ে রাখবে নাকি? পলক ঝাপটালেও হেলদোল হল না, এই লোকটা এখানে কেন এসেছে? তুরা তো মেসেজও করে দিল সে বিকেলের আগেই বাড়ি ফিরে যাবে। আপনি এখানে? বোকা বোকা মুখ করে প্রশ্ন করল তুরা। আহান পকেট থেকে এক হাত বের করে কপাল চুলকালো, এক ভ্রু উঁচিয়ে দায়সারা ভাবে বলল, বউ যেখানে আমিও সেখানে। খুক খুক করে কেশে উঠল তুরা, দরজার হাতলে হাত রেখেই কিঞ্চিত সরে দাঁড়াতে গেলে পেছনে থেকে তহমিনার গলা শুনতে পেল, আরে আহান যে, এসো এসো, ভেতরে এসো বাবা। দাঁড়িয়ে আছো কেন? তুরার ধ্যান ভাঙলে সরে দাঁড়ালো কিংকর্তব্যবিমূঢ় হয়েই। আহান প্রশস্ত হেসে সালাম দিল। ভেতরে ঢুকতে ঢুকতে বলল, ঢুকতে দিল তবে তো ঢুকব। তহমিনা ভ্রু জড়ো করল, খানিক শাসানির গলায় তুরাকে উদ্দেশ্য করে বলল, এ কেমন কথা তুরা, তুই জামাইকে এভাবে দরজায় দাঁড় করিয়ে কেন রেখেছিলি? তুরাকে জবাব না দিতে দিয়ে আহান নিজেই বলল, ও বাড়িতেই তো দরজা আটকে বসে থাকে, আমার ঘরে আমাকেই ঢুকতে দেয় না, আর এটা তো ওরই ফুফুর বাড়ি। যেন অভিযোগ দিল তুরার নামে। তহমিনার মুখ দেখেই স্পষ্টত বোঝা গেল সে অসন্তুষ্ট হয়েছে। এরূপ কথা শুনে দুঃখবোধক গলায় বলল, এসব কেমন কথা শুনছি? দিন দিন সব সহবত ভুলতে বসেছিস তুই। তুরা অতিকায় অবাক হল। চমকপ্রদ চাহনি নিক্ষেপ করল আহানের দিকে। তুরা তাকাতেই আহান টুস করে চোখ টিপে দিল। তুরা স্থির নেত্রেই তাকিয়ে থাকল। অবাক বিহ্বলতার চূড়ান্তে গিয়ে অভিব্যক্তি হারিয়ে ফেলেছে। লোকটা পাগল টাগল হল না তো? এমন ছিচকে পোনা করছে কেন? নজর সরিয়ে নিল তুরা, দরজা আটকে গুটি গুটি পায়ে এগিয়ে আসলে তহমিনা বলল, আহানকে ঘরে নিয়ে যা, ওর কি লাগবে দেখ। বলে রান্নাঘরের দিকে হাঁটা ধরল। আহান তুরাকে ইশারায় ঘরে আসতে বলে নিজে ঘরের দিকে গেল। তুরা ধীরস্থির ভঙ্গিতে গুটি গুটি পায়ে এগিয়ে গেল। গরম গরম নিঃশ্বাস ফেলে দরজার কাছেই দাঁড়িয়ে রইল। ওখানে ভূতের মতো দাঁড়িয়ে না থেকে এদিকে আসো। স্বামী সেবা করো। পা বাড়িয়ে এগিয়ে গেল সুঠাম সৌষ্ঠব গড়নের মানুষটার দিকে। আহান খাটের উপর বসে আছে, দুহাত পেছনে রেখে ভর করে। তুরা এগোতেই মেরুদণ্ড সোজা করে বসে বলল, পানি দাও। পাশে রাখা জগ থেকে পানি ঢেলে নিল তুরা, তটস্থ পায়ে এগিয়ে গেল আহানের কাছে। ভীষণ জোরটা কাজ করছে, কিছুতেই স্বাভাবিক হতে পারছে না আহানের সামনে। তার উপর আহান যেসব আচরণ শুরু করেছে। মাঝখানে কিঞ্চিত দূরত্ব বজায় রেখে হাত বাড়িয়ে পানির গ্লাসটা ধরল আহানের সামনে। হাতের কম্পনের সাথে তাল মিলিয়ে গ্লাসটাও সমানতালে কেঁপে উঠছে। আহান স্থৈর্য দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে তুরার হাতসহ গ্লাসটা ধরে বলল, সামান্য পানি দিতে এত কাঁপাকাঁপির কি আছে? আমি তো কিছুই করিনি। নাকি চাচ্ছ এমন কিছু করি যাতে কেঁপে ওঠো? বড্ড রসাতক শোনালো কণ্ঠটা, কানে ঝংকার তুলল তুরার, লজ্জায় নেতিয়ে গেল তুরা।
তবুও অস্পষ্ট মিহিস্বরে প্রতিবাদ করতে বলল, আমি তো। তুমি তো কি? ভরা ক্লাসে ভুলভাল ইশারা করে কিসের ইঙ্গিত দিতে চাও তুমি? চলবে ইনশাআল্লাহ।